أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشية متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. এরশাদ হচ্ছে জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না, কেননা জান্নাতবাসীরাই সকল পায়। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা ভীত হয়ে আল্লাহ পাকের ভয়ে বিদীর্ণ হয়ে পড়েছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোন মাবুদ নাই, দেখা অদেখা সবকিছুই তার জন্য এবং তিনি জানেন। তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি আল্লাহ তাআলা। তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মহাত্মের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহ তাআলা সে সব কিছু থেকে অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির
উদ্ভাবক, সবকিছুর রূপকার তিনি, তার জন্যই নিবেদিত সকল উত্তম নাম। আকাশমণ্ডলীয় ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সবকিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, প্রজ্ঞাময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت السلام عليكم. আলহামদুলিল্লাহ। আব্দুল রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা একটু অপেক্ষা করি, জাকির স্যার চলে আসবেন ইনশাআল্লাহ। একটু হাম করি ততক্ষণ। জি স্যার। ডালকামারা মেডিসিনটা আমরা সংক্ষেপে দেখি কিরকম। ডালকামারা প্লাস্টক্স রডোডেনড্রন অনেকটা একই ধরনের মেডিসিন। ডালকামারা রোগী চঞ্চল প্রকৃতির হবে, উত্তেজিত ও ব্যস্তবাগীশ, খুবই ব্যস্ত, চঞ্চল, উত্তেজিত। এত ব্যস্ত যে 10 ঘন্টার কাজ 1 ঘন্টার মধ্যে করে ফেলতে চায়। এত ব্যস্ত যে রোগী 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলতে চায়। দিস ইজ ডালকামারা। ডালকামারা আমরা জানি যে ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন, বৃষ্টিজনিত কারণে তার অ্যাগ্রাভেশন হয়। মানসিক বিভ্রান্তি, কোনো কিছু বলতে গিয়ে সঠিক শব্দটি খুঁজে পায় না ডালকামারা। মানসিকভাবে দ্বিধাগ্রস্ত, মনোসংযোগ করতে পারে না ডালকামারা। রোগীর ঝগড়াটে, হতাশ, সদা চঞ্চল, স্পষ্টবাদী। ঝগড়াটে, হতাশ, সদা চঞ্চল, স্পষ্টবাদী ডালকামারা। যা চাই তা সে পরে প্রত্যাখ্যান করে ডালকামারা। মোস্তফা স্যার কিছু বলবেন? স্যার আনমিউট করা আছে। অপরকে ভর্ৎসনা করে ডালকামারা। ভর্ৎসনা করে দুঃখ পায় না ডালকামারা। অকৃতজ্ঞ, আর ভর্ৎসনা করে যদি দুঃখ পাই তাহলে কফিয়ার কথা ভাবতে পারি। দাপুটে স্বভাবের লোক, কারো ধার ধারে না, বাড়ির লোকজনকে অতিষ্ঠ করে। দাপুটে স্বভাবের লোক, কারো ধার ধারে না, বাড়ির লোককে অতিষ্ঠ করে ফেলে। দ্যাট ইজ ডালকামারা। রোগী উদ্ধত ও উগ্র চরিত্রের হয় ডালকামারা। নিজের অধিকার নিয়েই বেশি ভাবে ডালকামারা। অধিকার ভালোবাসে ডালকামারা। যত অসুস্থ হয় ততই তার কাজের প্রবৃত্তি বাড়ে। যত অসুস্থ হয় ততই তার কাজের প্রবৃত্তি বাড়ে। আমরা জানি ডালকামারা সোরা মায়াজমেটিক, তারপরে স্কোরফ্লাস ডায়াথিসিস, তারপরে এটা ভেজিটেবল কিংডম থেকে নেওয়া হয়েছে মেডিসিনটা ডালকামারা। ডালকামারা মূলত শরৎকালীন মেডিসিন বলে অনেকে। বর্ষায় বৃদ্ধি। ডালকামারা সদা উত্তেজিত, চঞ্চল স্বভাবের, ব্যস্তবাগীশ। এত ব্যস্ত যে সব কাজ অতি দ্রুত শেষ করতে চায় ডালকামারা। তড়িঘড়ি সব কাজ করে ডালকামারা। কাজ শুরু করলে শেষ না করে থামতে পারে না ডালকামারা, যেটা ডুয়াসেরার ভিতরে লক্ষ্য করা যায়। যারা 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলতে চায়, সেটাও ডালকামারা। ডালকামারা স্পষ্টবাদী, তিক্ত সত্য বলতে পিছু পা হয় না। রেগে গেলে ডালকামারা অকৃতজ্ঞ, কোনো কিছু তোয়াক্কা করে না, বদ আচরণ করে, দুষ্ট আচরণ করে
বাজে ব্যবহার করে, গাল মন্দ করে, অশালীন কথা বলে, ডাল কামরা। প্রভুত্ব ফলাতে অদ্বিতীয়, ডাল কামরা। লাইকোপোডিয়ামের মতো নেতা হতে চাই, নেতৃত্ব দিতে চাই, সে চাই তার কথা সবাই শুনুক, তাকে মেনে চলুক। বাড়ির কর্তা ব্যক্তির মতো সর্বেসর্বা ভাব দেখায়, সব ব্যাপারে আদেশ নির্দেশ করে, ডাল কামরা। হাম্বড়াই ভাগ, ক্লাসে মনিটর হতে চায়, সে বড়ই ডিক্টেটোরিয়াল, ডাল কামরা। শরৎকালীন অসুস্থতা, ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করার জন্য যে কোনো ধরনের রোগ, বিশেষত বাত, শ্লেষ্মা, সর্দি কাশি, ক্রমাগত সর্দি কাশি, ডাল কামরা। ঠান্ডা লেগে প্রস্রাবের রোগ, ডাল কামরা। অঙ্গ প্রত্যঙ্গের নানা স্থানে আঁচিল, ডাল কামরা। অঙ্গ প্রত্যঙ্গের নানা স্থানে আঁচিল, ডাল কামরা। ইউরিনারি ব্লাডারের প্যারালাইসিস, ডাল কামরা। দুর্গন্ধযুক্ত প্রস্রাব, প্রস্রাবে মিউকাস, ডাল কামরা। স্যাঁতসেঁতে স্থানে বসবাস ও বর্ষাকালীন সমস্যা, প্যারালাইসিস ও আঁচিল, ডাল কামরা। খুবই ব্যস্তভাগী, স্বৈরাচারী স্বভাব, নেচারটা সাইকোটিক, ডাল কামরা। তাহলে ডাল কামরা হচ্ছে চঞ্চল, ব্যস্তভাগী, শরৎকালীন ঔষধ একটি, মানসিকভাবে দ্বিধাগ্রস্ত, মনোসংযোগ করতে পারে না, ডিক্টেটরশিপ, অপরকে ভর্ৎসনা করে, যত অসুস্থ হয় তত তার কাজের প্রবৃত্তি বাড়ে, দাপুটে স্বভাব, কারো ধার ধারে না, বাড়ির লোকজনকে অতিষ্ঠ করে তোলে, রোগী উদ্ধত উগ্র চরিত্রের হয়, নিজের অধিকার নিজেই বেশি ভাবে, অধিকার প্রতিষ্ঠা করতে চায়, অধিকার ভালোবাসে, নির্দেশ প্রদান করতে পছন্দ করে, সব ব্যাপারে আদেশ নিষেধ করে, হাম্বড়াই ভাব, ক্লাসে মনিটর হতে চায়, সে বড়ই ডিক্টেটোরিয়াল, ডাল কামরা। ডাল কামরা স্পষ্টবাদী, তিক্ত সত্য কথা বলতে পিছপা হয় না, রেগে গেলে অকৃতজ্ঞ হয়ে যায়, কোনো কিছু তোয়াক্কা করে না, বদ আচরণ করে, বাজে ব্যবহার করে, গাল মন্দ করে, ডাল কামরা। অশালীন কথা বলে, ডাল কামরা। প্রভুত্ব ফলাতে অদ্বিতীয়, ডাল কামরা। লাইকোপোডিয়ামের মতো নেতা হতে চায়, নেতৃত্ব দিতে চায়, সে চায় তার কথা সবাই শুনুক, তাকে মেনে চলুক, ডাল কামরা। ব্যস্তভাগী, স্বৈরাচারী স্বভাব, স্যাঁতসেঁতে স্থানে বসবাস ও বর্ষাকালীন সমস্যা, প্যারালাইসিস ও আঁচিল, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, প্রস্রাবে মিউকাস, ইউরিনারি প্যারালাইসিস, অঙ্গ প্রত্যঙ্গের নানা স্থানে আঁচিল, ঠান্ডা লেগে প্রস্রাবের রোগ, ডাল কামরা। ধন্যবাদ। স্যার কি এসছেন? স্যাঁতসেঁতে ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি, উগ্র স্বভাবের হয়, ডিক্টেটরশিপ। এবার রাস্টক্স কি বলে দেখি। রাস্টক্সের অত্যন্ত অস্থিরতা, উৎকণ্ঠা, ভীতিভাব। উৎকণ্ঠা আছে, ভীতিভাব অবশ্য অ্যাকোনাইট আর্সেনিকে আছে। অস্থির, এক অবস্থানে বেশিক্ষণ থাকতে পারে না, কুসংস্কারযুক্ত এবং পূর্ববর্তী অভিজ্ঞতার বিপরীতমুখী ধারণাযুক্ত মন, সুপারস্টিশাস। বিষ প্রয়োগের ভয়ে ভীত রাস্টক্স। জলে ডুবে আত্মহত্যার প্রবণতা, কিন্তু সে সাহস পায় না, এরম বীর পুরুষ, রাস্টক্স। ছোট ছোট ছেলেমেয়েরা কোলে উঠে বেড়াতে চায়, রাস্টক্স। ছোট ছোট ছেলেমেয়েরা কোলে উঠে বেড়াতে চায়, রাস্টক্স। আমাদের নেক্সট স্যার, দ্য ট্রায়াল অফ রেস্টলেসনেস, অ্যাকোনাইট আর্সেনিক এর পরেই রাস্টক্স নেটসেন, অ্যাকোনাইট আর্সেনিক এর পরেই রাস্টক্স। নেক্সট স্যার বলছেন রাস্টক্স, রেস্টলেসনেস।
রাষ্ট্রাক্ষ অস্থির অস্থির হয়ে ওঠে কোনো ব্যাপারে, যে অস্থিরতা তার দেহ মনে প্রকাশ পায়। রাষ্ট্রাক্ষ অস্থির হয় প্রথমে দেহে পরে মনে, প্রথমে দেহে পরে মনে। বিপরীত ঘটনা ঘটে আর্সেনিকে। আর্সেনিক অস্থির প্রথমে মনে পরে দেহে, প্রথমে দেহে পরে মনে। আর আর্সেনিকে হচ্ছে প্রথমে মনে পরে দেহে। বোধ হয় তাই অস্থিরতার নিরিখে মনোলক্ষণ রাষ্ট্রক্ষ বিশেষ কোন সম্ভ্রম আদায় করতে পারেনি। কিসে করছে? শারীরিক অস্থিরতায়, শারীরিক অস্থিরতায় রাষ্ট্রক্ষ ভাবতে পারি। কুসংস্কারের কথা হলে রাষ্ট্রক্ষ অগ্রগণ্য, কুসংস্কারের কথা হলে রাষ্ট্রক্ষ অগ্রগণ্য। রাষ্ট্রাক্ষের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার ও কুসংস্কার থাকে। যেমন আমি সাধারণত ট্রেনে চাপি না, তবে ট্রেনে চাপলেই কোনো না কোনো অঘটন ঘটে। আমি এখন ট্যুরে যাওয়া ছেড়ে দিয়েছি, কারণ আমার ট্যুর মানেই বিঘ্ন, বাধা, বিঘ্ন, বাধা। শনিবার বিকালে আমি কোথাও যাত্রা করি না, বিপদের একশেষ, বিপদের একশেষ। দার্জিলিং তো শুকনো আড়ার বিপদ, বর্ষায় রাস্তায় ধস আর ফিরে ধর্মঘট। বিপদে আমাকে পড়তেই হবে। রাস্তায় বের হলে এক শালিক দেখে যাত্রা করতে নেই, যাত্রা করতে নেই, এক শালিক দেখে যাত্রা করতে নেই। মোজা ডান পায়ে পরে তবে বের হতে হয়, ইত্যাদি হাজার হাজার কুসংস্কার নিয়েই রাষ্ট্রক্ষ রোজ নামছে। রাষ্ট্রক্ষ তাকে বিষ খাওয়ানো হতে পারে এই ভয়ে রোগী ভীত। সেটাই সব সময় সাবধানে চলাফেরা করে, অন্যত্র জলপান করে না, পারলে অন্য বাড়িতে জলপান এড়িয়ে চলে। সে এ লক্ষণ লেখাসিস হায়াসমি আছে। তবে পার্থক্য হলো লেখ এবং হায়াস সব ব্যাপারেই সন্দেহ ব্যতিগ্রস্ত। রাষ্ট্রাক্ষ কেবলমাত্র পুষ্পান করানোর ব্যাপারেই সন্দেহ করে। আর অন্যদি ওষুধের মধ্যে আত্মহত্যা প্রবণতা নেই। রাষ্ট্রাক্ষের মধ্যে আত্মহত্যা প্রবণতা থাকে, যদি সাহসের অভাবে রাষ্ট্রাক্ষ আত্মহত্যা করতে পারে না। জলে ডুবে মরাই তার কাছে আত্মহত্যার সহজ ও প্রিয় পন্থা। আবার সেই জল, রাষ্ট্রাক্ষ মানে জল, পানি। আরেকটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ভালো রাষ্ট্রাক্ষের শিশুরা কোলে উঠে বেড়াতে ভালোবাসে। আরেকটা কথা মনে রাখা ভালো, রাষ্ট্রাক্ষের শিশুরা কোলে উঠে বেড়াতে ভালোবাসে। সেটা ক্যামোমিলার ভিতরে আছে। তাকে কোলে তুলে দাঁড়িয়ে থাকলে অপছন্দ করে। তাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে, কারণ তার মনের অস্থিরতা, স্থির অবস্থায় তার অস্থিরতা বাড়ে। অতএব তাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। রাষ্ট্রাক্ষের শিশু ভ্রমণে আনন্দ পায়, অতএব সে চুপ থাকে। রাষ্ট্রাক্ষ যে কোনো রোগের বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি রাষ্ট্রাক্ষ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি, ব্যথা, অস্থিরতা, টিপে দিলে আরাম, গরমে উপশম রাষ্ট্রাক্ষ। জিভের অগ্রভাগে ত্রিকোণ লাল বর্ণ, জ্বরের শীত অবস্থায় কাশি রাষ্ট্রাক্ষ। চর্মরোগ রসপূর্ণ চুলকায়, আক্রান্ত স্থানটি ফুলে ওঠে রাষ্ট্রাক্ষ। ঠান্ডা জল ও ঠান্ডা দুধ খেতে পারে রাষ্ট্রাক্ষ। অতিরিক্ত পরিশ্রমের জন্য জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ু বের হয়ে আসে রাষ্ট্রাক্ষ। ঠান্ডা লেগে টনসিল প্রদাহ রাষ্ট্রাক্ষ। পরিপূরক ব্রায়োনিয়ার পরিপূরক রাষ্ট্রাক্ষ। কুসংস্কারাচ্ছন্ন মন, অস্থির শরীর, পথ চলাতেই যার আনন্দ রাষ্ট্রাক্ষ। মুখে সবসময় তিত ভাব, নেট্রামিউর যেটা আছে এবং রাষ্ট্রাক্ষ আছে। খাওয়ার পর ঝিমুনি স্বভাব রাষ্ট্রাক্ষ। রাষ্ট্রাক্ষের কথা হচ্ছে পথ চলাতেই তার আনন্দ, যত চলবে তত তার ভালো লাগবে। অস্থিরতা, উৎকণ্ঠা, ভীতিভাব, অস্থির, এক স্থান থেকে অন্য স্থান বেশিক্ষণ থাকতে পারে না রাষ্ট্রাক্ষ। কুসংস্কারযুক্ত সুপারস্টিশাস রাষ্ট্রাক্ষ। বিষ প্রয়োগের ভয়ে ভীত রাষ্ট্রাক্ষ। শুধুমাত্র বিষ প্রয়োগের ভয়ে ভীত রাষ্ট্রাক্ষ। জলে ডুবে আত্মহত্যা প্রবণতা, কিন্তু সে সাহস তার নেই রাষ্ট্রাক্ষ।
ছোট ছোট ছেলেমেয়েরা কোলে উঠে বেড়াতে চায়, যেটা ক্যামোমিলাতে আছে, সেটা রাস্টক্সেও আছে। নেক্সট যে ট্রায়ালস দিয়েছেন রেস্টলেসনেসের, অ্যাকোনাইট, আর্সেনিক, ঠিক 3 নম্বরে আসে রাস্টক্স। তাহলে রাস্টক্স বর্ষাকালে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, ঠান্ডা জল ও ঠান্ডা দুধ খেতে পারে, অতিরিক্ত পরিশ্রমের জন্য জ্বর, স্তনচ্যুতি রাস্টক্স, ঠান্ডা লেগে টনসিল প্রদাহ রাস্টক্স, ঠান্ডা লেগে টনসিল প্রদাহ রাস্টক্স, অস্থির মন, অস্থির শরীর, এক জায়গায় স্থির থাকতে পারে না, চলতেই তার আনন্দ, রাস্টক্স। রাস্টক্স স্যার কি এসছেন? আব্দুল কাদের স্যার? না স্যার, আসেন না। হ্যাঁ, যেহেতু দুটো একই পাওয়া যাচ্ছে তার গুণাগুণটা স্যার আপনার কম্পারেটিভ স্টাডি জানা থাকলে আপনি বলতে পারেন স্যার। না, আমি থার্ড ইয়ার নতুন স্যার, আমার ওটা কোনো ব্যাপার না স্যার, ইয়ার কোনো ব্যাপার না স্যার। না স্যার, আপনার কাছে শুনতে চাই, আপনি বলেন। ক্যামোমিলা। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি খুঁজছি স্যার। আচ্ছা, কেমন? জর্দার স্যার, জাকির স্যার চলে আসছে, একটু আপনি ই করে দেন। আসসালামু আলাইকুম জাকির স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। তার শরীরটা একটু খারাপ, কি করে? শরীরটাকে একটু হ্যাঁ, শরীরটা আমার খুব ভালো না খুব একটা। তার আমরা দোয়া করি আপনি দ্রুতই ভালো হয়ে যান। তবে স্যার লেকচার শুরু করলে মনে হয় স্যার ভালো লাগবে। জি। তাহলে স্যার জাকির স্যার আজকে শুরু করবেন প্রেগন্যান্সি ইমার্জেন্সি। ক্যামোমিলা রাস্টক্সটা আমি স্যারের লেকচার করে করবো ইনশাআল্লাহ, আর তারপরে আব্দুল্লাহ স্যার বলবেন করেছিলাম। জি স্যার, আর ডক্টর জাকির হোসেন স্যার প্লিজ। আজকে তো মেবি আমাদের প্রেগনেন্সি ইমার্জেন্সি না, আমরা মনে হয় এটা শেষ করছি। আজকে সম্ভবত হোমিওপ্যাথি ইমার্জেন্সি। ফাইব্রয়েড করার কথা টিউমার, ছিল না আমাদের, যে সরি, হ্যাঁ জি জি, ইউটেন ফাইব্রয়েড। ইউটেন ফাইব্রয়েডটা করার কথা ছিল, যতটুকু মনে পড়ে। জি স্যার। সরি স্যার, আমাদের রানী ভাবি নাই আজকে, রানী ভাবি তো পড়ানোর কথা ছিল ইউটেন ফাইব্রয়েড। আসেন নাই, এখনো আসেন নাই। আচ্ছা আচ্ছা, ইউটেন ফাইব্রয়েড এটা নাকি কি বলতে পারবেন কেউ কিছু, মানে কোনো প্রাইমারি টার্ম বা কোনো কিছু? স্যার ইউট্রাসে যে ফাইব্রোসিস টিস্যু আছে, টিস্যুর অ্যাবনর্মাল গ্রোথটাই সম্ভবত ইউট্রাস। আচ্ছা, হ্যাঁ হয়েছে। আর আর কেউ কি জানেন মানে এটা সম্পর্কে? আচ্ছা আচ্ছা, ইউটেরাইন ফাইব্রয়েড কি মানে বিনাইন টিউমার নাকি ম্যালিগন্যান্ট টিউমার বলেন তো? বিনাইন স্যার, বিনাইন। আচ্ছা, ম্যালিগন্যান্ট হলে কি এটা কি ফাইব্রয়েড বলবো নাকি আমরা অন্য নাম বলবো এটা? আর হয়ে যাবে স্যার, এবং সেটা তো দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, কার্সিনোমা হতে পারে তখন। প্রগতি তো বৃদ্ধি পেতেই পারে, মানে তখন কি ওটা কি আমরা মানে
ফাইব্রয়েড বলবো নাকি অন্য নামে রাখবো? মানে বিনাইন না হয় সেক্ষেত্রে ক্লিয়ার না স্যার? হ্যাঁ, আচ্ছা। বিনাইন বিনাইন সবসময় নর্মাল, ওটা মানে আমরা ফাইব্রয়েড যদি হয়, ইউটেরাইন ফাইব্রয়েড শব্দটা যদি আপনার কানে বা আসে, আপনি বুঝতে পারেন, তখন বুঝবেন যে এটা সবসময় ক্যান্সার না। ঠিক আছে, বিনাইন সবসময় বিনাইন, ফাইব্রয়েড সবসময় বিনাইন। আর ফাইব্রয়েড যদি না হয় সেক্ষেত্রে সিএ শব্দটা উল্লেখ করতে পারে, সিএ ইউট্রাস বা ক্যান্সার, হ্যাঁ, এরকম শব্দ উল্লেখ করতে পারে, সেটা সবসময় ক্যান্সার। বিনাইন থাকবে যদি ফাইব্রয়েড হয়, সেটা সবসময় বিনাইন। আচ্ছা, ইউটেরাইন ফাইব্রয়েড আসলে একটা এক্সট্রা গ্রোথ, যে গ্রোথটা আসলে হয় কোথায়, যে আমাদের ইউট্রাস থাকে, সেই ইউট্রাস মাসেলের মধ্যে হবে। ঠিক আছে, মাসেলের মধ্যে যদি একটা এক্সট্রা গ্রোথ হয় বা গ্রোথ ডেভেলপ করে, তখনই আমরা তাকে বলি ইউটেরাইন ফাইব্রয়েড। ঠিক আছে, তো এই ইউটেরাইন ফাইব্রয়েড গুলো আহ, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে, এরিয়া ভেদে কিছু নামও আছে এটা যেমন। ঠিক আছে, আম, যদি এটা আমাদের মায়োম্যাক্সিয়ামে হয়, তখন আমরা এটাকে বলি মায়োমা। ঠিক আছে, তো বেসিক্যালি ম্যাক্সিমাম সময় এটা আসলে আমাদের ইউটারাসের আপনার মায়োম্যাক্সিয়ামের মধ্যেই হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মানে এই কোর্সটাকে আমরা মানে মায়োমাটাই বেশি, মানে মায়োমাই কমন জিনিস। ঠিক আছে, ইউটেরাইন ফাইব্রয়েড কমনলি মায়োমা শব্দ উল্লেখ করা হয়। ঠিক আছে, এটা আসলে আপনার কোনো ই নাই, স্ট্রাকচার নাই আপনার, মানে একদম 1 মিলিমিটার থেকে শুরু করে, ঠিক আছে, এটা আপনার 30, 40, 50 মিলিমিটার বা আরো বেশি দেখা গেছে যে আহ, মানে যতটুকু বড় হতে পারে সে। ঠিক আছে, এটা মানে সাইজ মানে আপনার কোনো করা যাবে না, মেজার মানে এক কথা শেষ করা যায় না যেটা এতটুকু হতে পারে বা এর চেয়ে বড় চান্স নাই। এর যত সময় গড়াবে তত এটা সাইজই ডেভেলপ করতে পারে এবং বড় হইতে পারে। ঠিক আছে, এবং এর সাইজ আর লোকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার নামের চেঞ্জ আছে। ঠিক আছে, ইউটেরাইন ফাইব্রয়েড আসলে আহ, সবচেয়ে বেশি ডেভেলপ করা হয়েছে আপনার মিডল এজ থেকে লাইফ স্টেজের দিকে। হ্যাঁ, যখন বয়সটা আসলে 30 বা 30 পরে যত সময় গড়াবে তত আসলে এটার ঝুঁকিটা বাড়ে ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার জন্য। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি ঝুঁকি থাকে যারা একটু মোটা থাকে, ঠিক আছে, তাদের এটার ঝুঁকি বাড়ে। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ইউটেরাইন ফাইব্রয়েড এর হিস্ট্রি আছে তাদের এটা হয়। ঠিক আছে, এবং যাদের কোনো বাচ্চা হয় না, এরকম ওমেন যারা আছে, তাদেরও ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং অনেক আছে না যাদের পিউবার্টিটা অনেক আগে শুরু হয়, যেমন 11 বছর বা 10 বছর যাদের মেনস্ট্রুয়েশন শুরু হয় যেসব মেয়েদের, তাদেরও এই ঝুঁকিটা বেড়ে যায়। ঠিক আছে, এবং যাদের মেনোপজটা দেরিতে আসে, যেমন অনেকের মেনোপোজ আপনার 55, 56 বা 60-এর সময় আসে, মানে মেনোপোজ, তখনও দেখা গেছে যে আপনার ইউটেরাইন ফাইব্রয়েডের ঝুঁকিটা বেড়ে যায়। আপনি আহ, কিভাবে বুঝবেন যে এটা ইউটেরাইন ফাইব্রয়েড, মানে কি লক্ষণ থাকবে ইউটেরাইন ফাইব্রয়েড যদি হয়? ইউটেরাইন ফাইব্রয়েড হলে সবচেয়ে প্রথম যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে যে পেইন হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। ঠিক আছে, এটা কমন একটা স্ট্রাকচার থাকবে, এবং সেটা পেইনটা ডেভেলপ করবে আপনার যখন পিরিয়ড হবে, পিরিয়ডের আগে পরে প্রচুর পরিমাণে পেইন হবে। ঠিক আছে, এবং ব্লিডিং যেটা হবে, পিরিয়ডের ব্লিডিং, সেই ব্লিডিংটা হবে প্রচুর পরিমাণে এক্সেসিভ ব্লিডিং হবে। আহ, যে আপনার কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট অনেক বেশি পরিমাণের হবে। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে কিভাবে বোঝা যাবে যে প্রেগনেন্সিতে ব্লিডিং এর মাত্রাটা কতটুকু হওয়া উচিত বা কতটুকু হচ্ছে? কিভাবে বুঝবো আমরা, বা নর্মাল পিরিয়ডে কতটুকু ব্লিডিং হতে পারে? স্যার দিন না ডে? দিন না আমাদের পরিমাণ? অ্যামাউন্ট, ও পরিমাণ।
হিসাব করিনি। 20 থেকে 30 ml নর্মাল ব্লিডিং। 20 থেকে 30 ml, জি। নর্মালি কতটুকু ব্লিডিং হবে, মানে টোটাল আপনার মেনস্ট্রুয়াল সাইকেলে? 200 plus minus, sir. 80 ml 80 ml। হ্যাঁ স্যার, ঠিক আছে, এটা আসলে 70 ml এর মতো আমরা বলি। 70 থেকে 100 ml এর মতো ব্লিডিংটা হবে। জি জি স্যার। তো আসলে আমরা কিভাবে মেজার করব যে আসলে কতটুকু ব্লিডিং হচ্ছে? আমরা 20 ml এর মতো পার ডে বিশ্বনাথ স্যার বললেন, বা বললাম যে 30 ml, মানে প্রথম দিন 30 ml বা 35 ml এর মতো ব্লিডিং হচ্ছে। এটা আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে এতটুকু হচ্ছে? স্যার কটা প্যাড ব্যবহার করে? জি, একটা প্যাড তাহলে কতটুকু ব্লাড রিসিভ করতে পারে? বিশ্বনাথ স্যার, মানে একটা মানে প্যাড কতটুকু ব্লাড রিসিভ করতে পারবে? একটা প্যাড? জি স্যার, মানে আমরা কয়টা প্যাড চেঞ্জ করছে তার উপরে তো ডিপেন্ড করতেছে যে আসলে হ্যাঁ। কতটুকু হবে, তাই না? তাহলে একটা প্যাডে কতটুকু মানে রিসিভ করতে পারে? এই 10 থেকে 20 10 থেকে ml। এটা আসলে মোর দেন 20 ml এর উপরে থাকে। হ্যাঁ, একটা প্যাড 20 ml এর উপরে মানে করতে পারে, করতে পারে আর কি, ব্লাড শোষণ করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো যে আসলে কয়টা প্যাড চেঞ্জ করতেছে বা কয়টা প্যাড চেঞ্জ করছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ব্লিডিং এর মাত্রাটাকে নির্ধারণ করি যে এতটুকু ব্লিডিং হচ্ছে আর কি। হ্যাঁ, তো এক্সেসিভ ব্লিডিং থাকবে। এক্সেসিভ ব্লিডিং বলতে এখানে বোঝানো হয় যে মিনিমাম 120 ml প্লাস, মানে টোটাল পিওর সাইকেলে তার দেখা যাচ্ছে 120 ml এর উপরে ব্লাড মানে লস হচ্ছে যে প্রতি পিওরে। ঠিক আছে, এটা এক্সেসিভ ব্লিডিং থাকবে। ঠিক আছে, তারপরে আপনার লোয়ার অ্যাবডোমেনটা ফুলনেস থাকবে, একদম পেট লোয়ার অ্যাবডোমেনটা সবসময় ভারী ভারী ফুলনেস এরকম মনে হবে। ঠিক আছে, স্যার মনে হচ্ছে না তলপেটটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটা ফুলনেস, ফুলনেস বলি আমরা। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেনটা ফুলনেস মনে হবে। ঠিক আছে, আচ্ছা। এছাড়া যে আরেকটা লক্ষণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। হ্যাঁ, যে আপনার প্রস্রাবের বেগটা বারবার হবে। কেন? মুস্তাক স্যার, আপনি একটু কাইন্ডলি মিউট করবেন প্লিজ। মুস্তাক স্যার প্লিজ। ওকে স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন কিনা জানি না, মানে বোঝা যাচ্ছে না এই আর কি। জি স্যার। আচ্ছা, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, প্রস্রাবের বেগটা মানে বারবার হবে। কারণ বারবার হওয়ার মেন কারণ হচ্ছে যে যখন ইউট্রাসটা এনলার্জ হইলো আর কি আপনার ইয়ের কারণে, টিউমারের কারণে, সেই ইউট্রাসটা চাপ দিবে আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে, মূত্রথলিতে চাপ দিবে। মূত্রথলিতে চাপ দেওয়ার কারণে তখন দেখা যাবে যে প্রস্রাবের বেগটা বেড়ে যাচ্ছে। পেইন ডিউরিং সেক্স, হ্যাঁ, যে আপনার যখন সে ইন্টারকোর্স করবে তখন আসলে প্রচুর পরিমাণে ব্যথা হবে। এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা সাইন। ডিসপারিউনিয়া বলি আমরা এটা। হ্যাঁ, ডিসপারিউনিয়া দেখা দিবে। এবং ব্যাক পেইন থাকবে, পেশেন্ট সবসময় ব্যাক পেইন ফিল করবে, কনস্টিপেশন দেখা দিতে পারে এই সময়। ঠিক আছে, এবং তার ভ্যাজিনাল ডিসচার্জ ডেভেলপ করতে পারে, যেটা আমরা লিকুরিয়া নাম বলতে পারি। হ্যাঁ, ভ্যাজিনাল ডিসচার্জও দেখা দিতে পারে এই সময় এসে। এগুলো হচ্ছে যে কমন কিছু কজ, এবং দেখা গেল যে আপনার কনসেপ্ট করার প্রবণতা কমে যাবে। ঠিক আছে, যে আপনার যে কনসেপ্ট করতে চাওয়া, যে বাচ্চা নেওয়ার জন্য যে আম, জিনিসটা অপরিহার্য, যে ইউট্রাসের মধ্যে ফার্টিলাইজ হওয়া, সেই জিনিসগুলোর পরিমাণ কমে যাবে। ঠিক আছে, এবং পেশেন্ট ইজিলি কনসেপ্ট করতে পারবে না। আচ্ছা, আপনি যে যদি একটা ইউরিন ফাইব্রয়েড পেশেন্ট পান, কনফার্ম হওয়ার জন্য যে যে পরীক্ষা করতে হবে তার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি দেখবেন যে আসলে ইউটেরাসের মধ্যে কি অবস্থা আছে, এবং ইউটেরাসের যে টিউমারটা ছিল সেটার সাইজ এবং ওয়েট কি অবস্থা আছে, এটা আপনি দেখতে পারেন। ঠিক আছে,
এবং সেটা কোন লোকেশন আছে এটা আপনি জানতে পারবেন। এছাড়া আপনি চাইলে সিটি স্ক্যান এমআরআইও করতে পারেন। এবং আপনার এখন লেটেস্ট কিছু পরীক্ষা আছে, যেমন হিস্টারোস্কোপি আছে, তারপর আপনার হিস্টারোস্যালপিঞ্জিওগ্রাম আছে, এরকম নাম আছে। ঠিক আছে, তো বেসিক্যালি আপনি আল্ট্রাসোনোগ্রাফি অ্যানাপ টেস্ট এবং যদি এটা ক্যান্সার কিনা এটা জানার জন্য আপনি চাইলে পেপ স্মেয়ার এবং ভায়া এই পরীক্ষাগুলো করে নিতে পারেন। পেপ স্মেয়ার এবং ভায়া নামে যে পরীক্ষাটা সেটা আসলে কমনলি এখন অনেক বেশি পরিমাণে করা হয়। ট্রিটমেন্ট হিসেবে যে ট্রিটমেন্ট গুলো ট্রেডিশনালি করে সেটা হচ্ছে আয়রন সাপ্লিমেন্টারি দেয়, এবং অ্যালোপ্যাথিক ডক্টররা কিছু পরিমাণে হরমোন রিপ্লেস করার জন্য বার্থ কন্ট্রোল পিলকে ব্যবহার করে। ঠিক আছে, কারণ বার্থ কন্ট্রোল পিল কিন্তু আসলে এই জায়গার মধ্যে খুব ভালো কাজ করে তাদের ভাষ্য মতে, যে যে টিউমারটা থাকে সেই টিউমারটাকে ছোট করতে বার্থ কন্ট্রোল পিল অনেক বেশি পরিমাণ কার্যকরী। ঠিক আছে, এছাড়া আপনার যদি কোনো ওষুধে কাজ না হয় তখন আসলে সার্জারি পথটাই শেষ পর্যন্ত বেছে নেয়, সেটা হচ্ছে মায়োমেক্টমি এবং হিস্টেরেক্টমি, এইসব জিনিসগুলো করে। হিস্টেরেক্টমির মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, যেমন টোটাল হিস্টেরেক্টমিও করে এবং পার্শিয়াল হিস্টেরেক্টমিও করে। টোটাল হিস্টেরেক্টমি করলে আসলে ওই মহিলারা জরায়ুটাকে ফেলে দিতে হয় একবারে, এবং পার্শিয়াল হিস্টেরেক্টমি করলে দেখা যাচ্ছে যে জায়গায় আমাদের টিউমারটা ছিল সেই জায়গায় আসলে টিউমারটাকে কেটে নিয়ে আসা হয়, এভাবে আর কি টোটাল সার্জারিটাকে পারফর্ম করা। ক্লিয়ার? জি স্যার। স্যার এই দুটো সাবজেক্ট একটু বোঝান, আর একটু বোঝান। কোনটা? এই যে ট্রিটমেন্টের বোথ ইয়ে কন্ট্রোল অফ টিউমার, মায়া ম্যাটেরিয়াল আর প্যারাসিটাল, এই বললেন না দুটো, এই লাস্ট দুটো যে দুটো বললেন এই দুটো একটু বোঝান। নাম ট্রিটমেন্ট প্ল্যান তো বললাম শুধুমাত্র যে আপনার আয়রন থেরাপি দিব, যে কারণ প্রচন্ড ব্লিডিং হয় এটার জন্য আয়রন থেরাপি দিব, আর হচ্ছে যে অ্যালোপ্যাথিক ডক্টর বার্থ কন্ট্রোল পিলটাকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, আমি ওইটার কথা বলছি। অ্যালোপ্যাথিক ডক্টর বার্থ কন্ট্রোল পিল হিসেবে যে সবচেয়ে বেশি যেটা করে ইউলিপ্রোস্টল নামক একটা ড্রাগ আছে। ইউলিপ্রোস্টল যেটা ইউট্রাল নামে আর কি আমাদের দেশে মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল, সেই ইউট্রালটা অনেক বেশি পরিমাণ ব্যবহার করে, কারণ তার মধ্যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন জিএনআরএইচ নামক যে হরমোনটা, সেই হরমোনটা থাকে। কারণ জিএনআরএইচ এর মেইন কাজ হচ্ছে যে কোনো প্রকার এক্সট্রা গ্রোথ হয় সেগুলো যদি গোনাড এরিয়ার যে কোনো এক্সট্রা গ্রোথ হয় সেই এক্সট্রা গ্রোথ কমাইতে পারে, এটা হচ্ছে তার একটা অন্যতম কাজ। এবং হাই কন্টেন্ট স্ট্রোজেন এবং প্রজেস্টেরনের আরেকটা বড় অ্যাক্টিভিটি হচ্ছে যে সে মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে এবং ইউটারাসের যে থিকনেস আছে সেই থিকনেস কমাতে সাহায্য করে। তখনও কিছু পরিমাণে টিউমার যদি থাকে কোনো ইউটারাসের মধ্যে, তখন টিউমারটা আপনার ছোট হতে হেল্প করে আর কি। এই থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার মেনস্ট্রুয়াল সাইকেল হাইস্ট কত পর্যন্ত হয়, হাইস্ট কত পর্যন্ত যায়? মানে মেনস্ট্রুয়াল সাইকেল কতদিন ধরে চলতে পারে? হ্যাঁ, কতটা হাইস্ট কতটা হয় একটা মানে। আচ্ছা, আমরা নর্মাল মেনস্ট্রুয়েশন বলবো 3 to 7 ডেজ পর্যন্ত। হ্যাঁ, 3 to 7 ডেজ হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়েশন। যখন এটা আচ্ছা। ডিউরেশনটা বাড়বে তখন আমরা এটাকে বলি মেনোরোজিয়া। হ্যাঁ, যখন আর যখন 7 দিন ক্রস করতেছে তখন আমরা তাকে বলবো মেনোরোজিয়া। মেনোরোজিয়ার ডেফিনেশন হচ্ছে এরকম, যে ইনক্রিজ ইন অ্যামাউন্ট এন্ড ডে ইজ কল মেনোরোজিয়া। ঠিক আছে, যখন সময় এবং দিন দুইটা একসাথে বেড়ে যায় তখন আমরা তাকে মেনোরোজিয়া বলি। মেনোরোজিয়া মানে যদি একদিনের 200 ml ব্লিডিং হয়ে গেছে, দিস কল মেনোরোজিয়া। আবার যদি দেখা গেছে যে একটু একটু করে 10 দিন পর্যন্ত ব্লিডিং হচ্ছে, সেটাও মেনোরোজিয়া। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে জন্মগতকরণ পিলটা খাওয়ানো হয়, এটা কি মেনস্ট্রুয়েশনের সময় হলে কি এটা কি গ্যাপ দেওয়া হয় নাকি কন্টিনিউ 3 মাস 6 মাস চালানো হয় যে মাসিক হওয়া যাবে না, এরকম ভাবে? যে ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি আসলে অনেকগুলো মানে ক্যাটাগরি আছে। হ্যাঁ,
ওসিপি যখন খাওয়ানো হয় তখন কিন্তু আসলে আপনি ওসিপি যদি দেখেন, আপনি একটু খেয়াল করতে পারবেন যে আমাদের দেশে যেগুলো কমন ওসিপি হয়, ফেমিকন, মিনিকন বা সুকি, নর্ডেট 28, এইসব ড্রাগ গুলো দেখবেন, এগুলো কিন্তু আসলে 21 দিনের ওষুধ। 21 দিন 21 দিন খাওয়ানো হয় এবং 21 দিন পরে আপনার ওষুধটা বন্ধ থাকে। বন্ধ থাকে বলতে কি, পেশেন্ট বুঝতে পারে না। অ্যালোপ্যাথিক যারা ট্রিটমেন্ট নেয় তারা হয়তো এটা টেরও পায় না যে আসলে তার কিন্তু ওষুধটা বন্ধ থাকে। কিভাবে বন্ধ থাকে? কারণ একটা পাতার মধ্যে 28টা ট্যাবলেট থাকে নর্মালি, হ্যাঁ। আপনি নর্ডেট 28 বলেন, সুকি বা ফেমিকন, যদি পাতা খুলে দেখেন 28টা ট্যাবলেট থাকবে। আপনার 28টা ট্যাবলেটের মধ্যে 21টা ট্যাবলেট থাকবে সাদা কালার। সাদা কালার মানে ওইটার মধ্যে আসলে স্ট্রোজেন এবং প্রজেস্টন কন্টেন্ট কম্বিনেশন ওরাল পিল থাকে, হ্যাঁ। এবং বাকি যে 7টা ট্যাবলেট থাকে, সেই 7টা ট্যাবলেটের মধ্যে থাকে হাই কন্টেন্ট আয়রন। কারণ আপনি প্রথম দিন থেকে যখন সে শুরু করবে সাদা ওষুধগুলো খাবে, তখন তার পিরিয়ডটা অফ থাকে, কারণ তখন সে ওষুধ খাচ্ছে। আর যখন 21 দিন শেষ হয়ে যাবে, তারপরে তার মানে অন্য কালার একটা ওষুধ শুরু হয়। ওইটা আমরা বলি যে খয়েরি রঙের একটা ওষুধ থাকে ওই পাতার মধ্যে। ওইটার মধ্যে থাকে উচ্চ মাত্রায় আয়রন এবং প্লাসিবো। প্লাসিবো এই জন্য বলা হয় কারণ পেশেন্ট কন্টিনিউ ওষুধ খাচ্ছে, এটা যেন ভুলে না যায়। এবং আমাদের ওষুধটা অফ করা লাগবে, এটার জন্য আমরা ওষুধটাকে অফ করে ফেলতেছি। এবং আরেকটা কজ হচ্ছে যে এটার মধ্যে আয়রন দেওয়া হয় শুধুমাত্র এই জন্যই, কারণ পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে আয়রন দরকার পড়ে। ওই আয়রনটা কাভার হচ্ছে, পেশেন্ট নিয়মিত ওষুধও খাচ্ছে। এবং যেটা হচ্ছে যে আপনার পেশেন্ট ভুলে যেন না যায়, সিকোয়েন্সকে মেনটেন করার জন্য ওই ওই জায়গার মতো ওষুধ হিসেবে ওই আয়রনটা দেওয়া হয়। কিন্তু ওষুধ থাকে 21 দিনের জন্য। এবং ওই বাকি 8 দিন বাকি 7 দিন ওষুধটাকে বন্ধ করার দরকার আমার। কিন্তু ওষুধ যদি বন্ধ করে ফেলি, সে পরের মাসে তো আবার ওষুধ খাবে না, কারণ সে 7 দিন পরে যদি ওষুধ খাওয়া লাগে, সে ওষুধ শুরু করবে 20 দিনের মাথায় বা 10 দিনের মাথায়। এই কন্টিনিউ করার জন্য বাকি 7 দিন শুধুমাত্র আয়রন দেওয়া হয়। এবং রুগী মনে করে এটাও মনে হয় তার ওই ওষুধ। বুঝতে পারছেন? স্যার এটা তো হচ্ছে জন্ম পরিণতকরণ পদ্ধতির জন্য। আর যদি টিউমারটাকে এই যে বলেন যে এলোপ্যাথিতে এই পিলটা দেওয়া হয় তার টিউমারটা ছোট করে আনার জন্য, এই ক্ষেত্রে কি 21 দিন পর থেকে আবার সাদা পিল শুরু করে দেওয়া যায়, দিতে হবে, নাকি তার মাসে মাসে মাসিক হতে হবে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে যে আপনার কোন কজে আছে। সে যদি বেবি নিতে চায়, ওইসব কেসে আসলে ওই পিল দেওয়া হয় না। কারণ বেবি নিতে চাইলে তো আমরা দ্রুত বলি যে একটা বেবি নেওয়ার পর তারপরে বাকি কেস দেখা যাবে। আর যদি বেবি নিতে না চায়, সেক্ষেত্রে অবশ্যই পিরিয়ডটাকে বন্ধ রাখার ব্যবস্থা করা হয়। যে একটা না 2 মাস 3 মাস বা 4 মাস ওষুধ খাওয়া দেখা হয় যে আসলে কি অবস্থা হচ্ছে। কারণ যখনই পিরিয়ডটা শুরু হবে তখনই তার এক্সেসিভ ব্লিডিং হবে আবার, তাই না? আমরা কেন একটা মানুষকে এক্সেসিভ ব্লিডিং করার কষ্ট দেবো? বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ। হ্যালো হ্যালো স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে আমি বলছি কি, এন্ডোমেট্রিয়াম যে একটা একটা সাইকেলের পর থেকে এন্ডোমেট্রিয়ামটা যে থিকনেস হয়, ওটা কত হয়? হ্যাঁ, আরেকটা হচ্ছে যদি থিকনেসটা বেশি হয় এবং ওইটা যদি ফেড আউট যদি না হয়, তাহলে কি ওই জমে কি ডিস্টার্ব হতে পারে? এবং মেন্সটা ঠিক মতন হচ্ছে না, সেই যে পরিমাণে দেখা দেওয়ার কথা সেটা বলে অনেক পেশেন্ট শুধু স্পট হয়েছে, কিন্তু পুরো পুরো ক্লিয়ার হয়নি। এরকম থাকতে থাকতে হ্যাঁ, ওইটা কি কি রোগ হতে পারে, বা ওখানে কি বলছে যে সিস্ট জন্মাতে পারে নাকি, সিস্টটা আর টিউমারটা ব্যাপারটা একটু বলুন। আচ্ছা স্যার, আপনার যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম থিকনেস 11 মিলিমিটার পর্যন্ত। হ্যাঁ, 11 মিলিমিটার পর্যন্ত হতে পারে নর্মালি। তারপরে যদি যায় তখন আমরা এটাকে আমরা বলি যে বাল্কি ইউট্রাস। হ্যাঁ, ইউট্রাসটা ডেভেলপ করে যখন আপনার অ্যান্ডোমেট্রিয়াম থিকনেসটা বাড়তে থাকবে, তখন আমরা ওই অবস্থাকে আমরা বাল্কি ইউট্রাসটা বলি। আর আচ্ছা। আর যখন সিস্ট টিউমারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারের যে ফলিকল গুলো থাকে সেখানে ডেভেলপ করে, হ্যাঁ। আচ্ছা। সিস্ট কিন্তু নর্মালি, ইউট্রাসের সিস্ট কিন্তু রেয়ার। ইউট্রাসে কিন্তু সিস্ট খুব কমই পাই আমরা, হ্যাঁ। ইউট্রাসে হ্যাঁ কিন্তু তেমন কোনো ফলিকল নাই ওইভাবে, হ্যাঁ। হ্যাঁ। ফলিকল গুলো আছে কোথায়? ফলিকল গুলো আছে আমাদের ওভারির মধ্যে। সেই জন্য কিন্তু ওভারিয়ান ফলিকলের মধ্যে কিন্তু সিস্ট ডেভেলপ করে, ওভারিয়ান সিস্ট। আপনি কিন্তু আচ্ছা। ইউট্রাইন সিস্ট এই শব্দটা খুব মনে হয় পাইছেন কিনা আমি খুব একটা দেখি নাই। হ্যাঁ, ইউট্রাইন সিস্ট, কারণ ইউট্রাইনের ফলিকল নাই তো। ওভারির মধ্যে প্রচুর ফলিকল আছে,
সেই জন্য ওভারির মধ্যে আসলে আমাদের সিস্ট ডেভেলপ করতে পারে। এটা কিন্তু সিস্ট ডেভেলপ করে আমাদের নেবোথিয়ান এরিয়ার মধ্যে, হ্যাঁ, যে আমরা হুম। নেবোথিয়ান গ্ল্যান্ড থাকে, সেই নেবোথিয়ান গ্ল্যান্ডের মধ্যে সিস্ট ডেভেলপ করে, স্কুল নেবোথিয়ান সিস্ট, হ্যাঁ। তো কিন্তু ইউট্রাসের মধ্যে কিন্তু এভাবে সিস্ট ডেভেলপ করে না, বিকজ ইউট্রাসের মধ্যে কোনো ফলিকল নাই। আর যেখানে কোনো ফলিকল নাই সে জায়গায় কোনো সিস্ট ডেভেলপ করবে না। হুম। আচ্ছা, 11 মিলিমিটার পর্যন্ত এটা হয়। 11 মিলিমিটার পর্যন্ত আমরা বলি যে নর্মালি, হ্যাঁ, নর্মাল এন্ডোমেট্রিয়ামের থিকনেস। আচ্ছা আচ্ছা, ওই ডাক্তারবাবুরা কি এন্টিমুরাল টেস্ট এটা কি একটা দেয় টেস্ট, ওই যে থিকনেসটা বেশি হয়ে গেছে বলে বাচ্চা আসছে না, 16 মিলিমিটার একজনকে দেখলাম, একজন রিপোর্ট এসে দেখায় তো 16 মিলিমিটার 18 মিলিমিটার হয়ে গেছে, ঠিক মতন হচ্ছে না। তাই ডাক্তারবাবুরা বলছিলেন যে আপনার থিকনেসটা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিসের জন্য, এই জন্য এন্টিমুরাল টেস্ট নাকি একটা দিয়েছে। আচ্ছা, থিকনেস যাচাই করার জন্য নর্মালি আমরা কিন্তু কয়েক রকম পরীক্ষা নিরীক্ষা অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে কিন্তু আমাদের আপনার চাইলে আমরা টিভিএস টা করতে পারি। আপনার পিরিয়ডের 13 দিন 14 দিনের মাথায় টিভিএস টা করলে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আমরা থিকনেস এবং সবকিছু সম্পর্কে জানতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা পিরিয়ডের আর 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 আপনি যেটা বলতেছেন স্যার, মানে মুলারিয়ান হরমোনের কথা বলতেছেন, তাই না? হ্যাঁ আচ্ছা, মুলারিয়ান হরমোনের মেন কাজ হচ্ছে যে আমাদের যে যে জরায়ুটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে মুলারিয়ান হরমোন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুলারিয়ান হরমোন যখন কমে যায় তখন হ্যাঁ দেখা যায় যে আসলে আপনার ওই যে জরায়ুটা ঠিক মতো মানে ওই যে লেন্থ এবং ঠিক মতো কাভার করতে পারে না। ঠিক আছে, যে লেন্থ বাড়তে থাকে ডে বাই ডে। আচ্ছা মুলারিয়ান হরমোনের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.7 থেকে 0.9 ন্যানোগ্রাম পার 0.7 থেকে 0.9, এই আপনার 0.9 একটু আমার খুব ভালো লাগে। ঠিক একদম পারফেক্ট ওইগুলো পাওয়া যায়। হ্যাঁ, 0.7 থেকে 0.9, 0.9 ml, হ্যাঁ হ্যাঁ ml, এই ন্যানোগ্রাম পার ml, ঠিক আছে স্যার, ন্যানোগ্রাম পার এমএল। আচ্ছা, পার ml, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, এইগুলো তো বেশ ভালো লাগে আমার জানতে। হ্যাঁ জি, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনার থেকে এসব মানে একদম কারেক্ট অ্যাকুরেট এগুলো পাওয়া যায়। আর কারো কোনো প্রশ্ন? জরায়ু থেকে 7 থেকে 9 ml ন্যানোগ্রাম। আরেকটা প্রশ্ন স্যার, এন্ডোমেট্রিওসিস যেটা বলে না একটা সাবজেক্ট। আচ্ছা রতন স্যার, আপনার 0.9 কিন্তু এটা শুধু 9 না, কিন্তু 0.73 থেকে 0.9, হ্যাঁ, 0.7 থেকে 0.9, 0.3 থেকে 0.9, 0.7 থেকে 0.9। 0.3, এটা 3 বলা হয়, তবে আমরা মানে এভারেজ স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 0.7 টু 0.9, হ্যাঁ, এটা 0.3 থেকে শুরু করি। যদি 3 নিচে চলে যায় তখন আসলে আমরা বলি ভেরি লো অবস্থা কন্ডিশন, হ্যাঁ, এটা আসলে খারাপ অবস্থা আর কি। বাচ্চা ধারণ করতে পারবে না। না না না, তখন কনসেপ্ট স্ট্যান্ডার্ড 0.7 টু 0.9, ঠিক আছে, এটা সবচাইতে বেটার ফিগার, কারণ এটা এটা একদম ন্যানোগ্রামে থাকে, তো এটা আসলে একটু কমলে অনেক এদিক সেদিক হয়ে যাবে। আচ্ছা স্যার, এই যে আপনি সেদিনকে বলেছিলেন প্লেসেন্টা, এটা খুব ভালো বুঝিয়েছেন। আচ্ছা স্যার, এই যে বাচ্চা যে কাভারিং এর মধ্যে থাকে যে অ্যামনিওটিক ফ্লুইড, মাঝে মাঝে অ্যামনিওটিক, ছোটবেলায় শুনেছি অ্যামনিওটিক ফ্লুইড টেনে এনে পরীক্ষা করে কিসের জন্য স্যার? অ্যামিনোটিক ফ্লুইড গুলো অনেক কারণে আমরা অ্যামিনো সিনথেসিস করি। অ্যামিনোটিক ফ্লুইড টাইনা আনার প্রক্রিয়াকে বলে অ্যামিনো সিনথেসিস। অ্যামিনো সিনথেসিস করার মেইন কারণ হচ্ছে অনেক কিছু দেখা হয়, যেমন এক নাম্বার হচ্ছে যে কোনো ইনফেকশন আছে কিনা। অনেক মায়ের রুবেলা থাকে, জন্মগত রুবেলা, হ্যাঁ, রুবেলার কারণে বাচ্চা কি রুবেলা আক্রান্ত চান্স আছে কিনা, এটার জন্য আসলে আমরা অ্যামিনোটিক ফ্লুইডের স্ট্রাকচার করি, হিস্টোপ্যাথোলজি করি, হ্যাঁ, যেমন এটার মধ্যে আসলে কোন জীবাণু আছে কিনা এটা দেখা হয়। তারপর অনেক সময় অনেক মায়ের এইচআইভি ডেভেলপ করতে পারে, তখন অ্যামিনোটিক ফ্লুইড থেকে আমরা এইচআইভি দেখি, ঠিক আছে। এছাড়া নর্মালি কোন ইনফেকশন আছে কিনা দেখা গেছে যে আপনার স্টেফিলোকোকাস, স্টেফিলোকোকাস এইসব জীবাণুগুলো দেখা হয়, তারপর অ্যান্টিবায়োটিক ফ্লুইডের কম্পিটিশন প্রপার্টিজ দেখা হয়। এইসবের জন্য আসলে আমরা অ্যান্টিবায়োটিক ফ্লুইডটা টেনে এনে দেখি। এটা খুব
মানে রেয়ার কন্ডিশনে এটা দেখা হয় সবসময় না। আমি যখন ডাক্তারি পড়ি না তখন ওই বিভিন্ন আত্মীয় স্বজনের ব্যাপারে দৌড়াদৌড়ি করতাম ওষুধপত্র আনতে, তখন তখন থেকে এই প্রশ্ন হচ্ছিল আমার মাথায় যে কেন পরীক্ষা করে অ্যামনিওটিক পরীক্ষা। তার মানে স্যার সেই উত্তরটা 40 বছর পরে প্রায় নিলেন না। হ্যাঁ, স্টেপটোকক্কাস এইসব ইনফেকশন গুলো ব্যাপার, হ্যাঁ থাকে সিম্পথিস, রুবেলা, এইচআইভি, হ্যাঁ, স্টেপটোকক্কাস। বেসিক্যালি যত জার্ম আছে, যদি কোনো জার্ম যেটা মনে হচ্ছে যে জার্মটা বেবিকে হিট করতে পারে, মায়ের জার্মটা আছে, ওই জার্মটার মানে কালচার করার জন্য দেখা হয় ওই অ্যামনিওটিক ফ্লুইড থেকে। এবং ম্যাক্সিমাম অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আমাদের কম্পোজিশনটা, ফ্লুইডের যে কম্পোজিশনটা আছে, সেই কম্পোজিশন যাচাই করার জন্য আমরা অ্যামনিওটিক ফ্লুইডটা সিনথেসিস করে দেখি। অনেক স্যার সময় এতে বেবির কোনো ক্ষতি হয় না স্যার? বেবির কোনো ক্ষতি হবে না, কারণ ফ্লুইডটা তো বেবির জাস্ট, আমরা যখন অ্যামিনো সিনথেসিস করি, ঠিক আছে, এটা কিন্তু আসলে খুবই একটা মানে ইজি একটা প্রসিডিউর। আচ্ছা, হম। আচ্ছা, অনেকে বাচ্চার সময় বারবার যে আল্ট্রাসোনোগ্রাফি করছে, আল্ট্রাসোনোগ্রাফি তো হার্স পাওয়ার দিয়ে করে, সাউন্ড দিয়ে আল্ট্রাসাউন্ড, কিন্তু অনেক সময় যদি স্ক্যান করে তাহলে তো ক্ষতি হতে পারে। এটাও তার মাথার মধ্যে প্রশ্ন, যে তার মধ্যে তো হ্যাঁ বাচ্চার ক্ষতি হতে পারে বারবার না স্যার, আল্ট্রাসোনোগ্রাফি। না স্যার, বাচ্চার কোনো ক্ষতি হবে না। কারণ কি, আমরা আমাদের এক্স রে রেটা খুবই ডেঞ্জারাস, ইউভি রেটা আসলে ওদের জন্য ক্ষতিকারক, বাট এখানে ক্ষতিকারকের মাত্রাটা আমরা কমায় আনি এভাবে। কারণ আপনি যখন আমি সোনোলজিতে ডিপ্লোমা করছিলাম, তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তো আসলে আমাদের এখানে তখন কিন্তু ইউভির ইউভি ফিজিক্সটা পড়ানো হইতো আমাদের, হ্যাঁ, আচ্ছা আল্ট্রাসোনোগ্রাফিক ফিজিক্স, হ্যাঁ, কি আচ্ছা ফিজিক্স আচ্ছা, কাজ করে, তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে, কম্পন কত, ঠিক আছে, ফ্রিকুয়েন্সি গুলো আর কি, এগুলো পড়ানো হইতো। তো ওখানে কি হার্স পাওয়ার শুনেছিলাম। হ্যাঁ, 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 মানে আপনার যেটা হর্স পাওয়ার, যেটা আমরা ফ্রিকুয়েন্সি বলি আর কি, কত হর্স পাওয়ার আছে, হ্যাঁ, কত হার্জে আছে এটা ফ্রিকুয়েন্সিটা, সেগুলো চেক দেখা হয়। তো তো এখন কথা হলো যে আসলে যখন আমরা মেডিকেলি যখন আমরা এই ইউভি রেটাকে উপকারের কাজে ব্যবহার করতেছি, তখন কিন্তু এটার ক্ষতিকারক ইফেক্টটাকে অনেক ডাইলিউট করে ফেলা হয়েছে। কারণ আচ্ছা ওই ইফেক্টটা নাই এখন আর। সেকেন্ড থিম হচ্ছে এরকম যে যখনই আমরা আলট্রাটা করাই, তখন কিন্তু তার মধ্যে কিন্তু আমরা মানে অ্যাকুরেসিটি দেখার জন্য কিন্তু আমরা একটা জেল ইউজ করি, আপনি দেখছেন কিনা আমি জানি না, একটা ক্রিম ইউজ করা হয়, হ্যাঁ, যেটা ইউভি ক্রিম বলি আমরা, হ্যাঁ, ইউভি ক্রিম বা ইউভি জেল। হ্যাঁ, ইউভি ক্রিম, ইউভি জেলটা আসলে দুইটা কাজ করে। একটা হচ্ছে যে অর্গানকে ক্রিস্টাল করে, মানে আপনার দেখতে সাহায্য করে, ভিজুয়ালাইজ করে। আরেকটা হচ্ছে যে আমাদের যে তেজস্ক্রিয়তা আছে ইউভি রে, সে তেজস্ক্রিয়তাকে সে আটকায় ফেলে, ব্যারিয়ার দেয়, দুইটা কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পারলাম। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। জি স্যার। হুম। জেলটার জন্য আটকে যাচ্ছে। আচ্ছা জি, স্যার। জেলটা অনেক ইম্পর্টেন্ট কাজ করে এখানে। আচ্ছা, এইটা আমার মাথার প্রশ্ন ছিল যে আমাকে এসে অনেকে জিজ্ঞেস করে, স্যার এরকম এরকম, আমি বলছি, দেখেন ওরা তো বুঝেছেন, ওরা তো গাইনি অবস্টেটিক্স এর এত প্রফেসর, হ্যাঁ, তা সেটা ওদের ব্যাপার, হ্যাঁ, কিন্তু ওই হার্স পাওয়ার নিয়ে একটা চিন্তা ছিল যে বারবার ওই যে শব্দাঙ্কটা, হ্যাঁ, যে ওর বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কিনা, একই জনে দেখি 4 বার 5 বারও ইয়ে করে, আল্ট্রাসোনোগ্রাফি করে। না, আরো বেশিও করা যেতে পারে, হ্যাঁ, বাচ্চার কোনো আচ্ছা, ক্ষতি হতে পারে। বাচ্চা কিছুটা সময় ভয়ও পায়, কারণ হ্যাঁ এই কম্পাউন্ডটা অনেক সময় বাচ্চা, হ্যাঁ, একটু হ্যাঁ, ভয় তৈরি করে বাচ্চার মধ্যে। এটা মাথার মধ্যে প্রশ্ন ছিল স্যার। জি, হ্যাঁ, কিন্তু মানে ঠিক মতো বড় বড় স্যাররা করেন তো। আচ্ছা স্যার, খুব ভালো হলো, শুনলাম, খুব ভালো লাগলো। স্যার রতন স্যার প্লিজ। এই দুজনের আলোচনার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। আসলে জানার তো শেষ নাই। আর এই অজানা বিষয়গুলো যারা জানেন তাদের প্রশ্নোত্তরের মাধ্যমে খুব সহজ হয়। আলহামদুলিল্লাহ।
স্যার ইউটেরাইন ফাইব্রয়েডে এগুলো সাধারণত একটা হতে পারে অনেক ক্ষেত্রে, আবার একাধিক, সাধারণত সিডলিংটাই বেশি হয়। তো সেই ক্ষেত্রে আহ আমাদের হোমিওপ্যাথির কার্যকারিতা কেমন? যদি একাধিক হয়, অনেক হয়ে যায়, এটা তো 10-20টা পর্যন্ত থাকতে পারে। না না, ফাইব্রয়েড আসলে 20-25টা এত হবে না, হ্যাঁ এটা চান্স নাই। হ্যাঁ, ফাইব্রয়েড ম্যাক্সিমাম সিঙ্গেল। স্যার আমার আমার ওয়াইফের 14টা ফাইব্রয়েড রিমুভ করা হয়েছে, আমি চেন্নাই থেকে অপারেশন। না না না, সেটা হচ্ছে যে একসাথে কি 14টা অপারেশন করছেন? হ্যাঁ, 14 অপারেশন মানে 14টা আমি হয়তো রিমুভ করি। না আসলে এটা হয় কি যে আপনি একটা ফাইব্রয়েডেই ডেভেলপ করছে, সেই জায়গার মধ্যে আসলে আমরা বলে যে ফিশার ছিল 14টার মতো, হ্যাঁ 14টা মতো, মানে একটু ভাজে ভাজে 14টা ই ডেভেলপ করছে, ঠিক আছে। তখন কিন্তু ওই জায়গার মধ্যে ফাইব্রয়েডের সাথে কিন্তু লিওমায়োমা নামক একটা টিউমার আছে, আপনি শুনছেন কি আমি জানি না। লিওমায়োমা যখন ডেভেলপ করে তখন কিন্তু আসলে অনেকগুলো, মানে থোকা থোকা আঙ্গুলের মতো থাকে একসাথে অনেকগুলো, আর কি। বুঝতে না পারছেন স্যার, স্যার? এটা টোকা থাকা না, এটা ইন্টারনাল হলে এক্সটার্নাল ওয়ালে বিভিন্ন জায়গায় থাকে স্যার। ছবি দেখলে বোঝা যাবে স্যার। একটা ফাইব্রয়েড একাধিক হতে পারে, অনেক থাকতে পারে, অনেক। আমি তো ভুক্তভোগী একাধিক স্যার। যে থাকতে পারেন এমন কোনো কিছু না স্যার, তখন এটাকে আমরা লিওমায়োমা বলি স্যার, ওটা কিন্তু টার্মটা চেঞ্জ আছে একটু, হ্যাঁ। কিন্তু ইজিলি বুঝাই দেওয়ার জন্য কিন্তু ফাইব্রয়েড ইউজ করা হয়, ইটস লিওমায়োমা। এটা সার্জাস একটু দেখতে পারবেন, ওটা লিওমায়োমা বলে। রিপোর্টে তো ফাইব্রয়েডই লেখে স্যার, রিপোর্টে তো ফাইব্রয়েড। আর রিপোর্টে ফাইব্রয়েড মানে হচ্ছে ঝরে উঠতে যে কোনো টিউমার হলে এটাকে আমরা ফাইব্রয়েড বলি, হ্যাঁ। এখন মায়োমা, লিওমায়োমা এসব কিন্তু টার্ম আছে আলাদা। টিউমার আর ফাইব্রয়েড কি এক স্যার? এক না তো স্যার, জরায়ু একই টিউমার। জিনিস, একই জিনিস। যদি টিউমার জরায়ুতে ডেভেলপ করে ইটস কল ফাইব্রয়েড। মনে একই হয় জিনিস। আমার কনফিউজ স্যার। কোন জায়গাটা টিউমারের কনফিউজ? নেচার, টিউমারের নেচার আর ফাইব্রয়েড নেচার আলাদা না স্যার? না স্যার, টিউমার টিউমার মানে এক্সট্রা গ্রোথ। টিউমার বেসিক্যালি বাংলা শব্দের অর্থ হচ্ছে এক্সট্রা গ্রোথ মাসকুলার টিস্যুর মধ্যে, হ্যাঁ। মাসকুলার টিস্যুর মধ্যে যদি এক্সট্রা গ্রোথ ডেভেলপমেন্ট করে অথবা ফ্যাটি টিস্যুর মধ্যে এক্সট্রা গ্রোথ ডেভেলপ করে, ইটস কল টিউমার। এবং টিউমার দুটো প্রকার আছে, বিনাইন আর ম্যালিগন্যান্ট, হ্যাঁ। আর ফাইব্রয়েড হচ্ছে এক্সট্রা গ্রোথ বাট বিনাইন টিউমার, ইটস কল ফাইব্রয়েড। কি ইউট্রেন টিউমার, ইউট্রেন ফাইব্রয়েড একই জিনিস, একটা শব্দই এবং একটা জিনিসই, এখানে কোনো আলাদা কিছুই নাই। একটা জিনিসের বিভিন্ন নাম। ফাইব্রয়েড সবসময় বিনাইন কে বোঝানো হয়, আর যখন এটা ম্যালিগন্যান্ট হবে তখন ক্যান্সার, ঠিক আছে। এবং এই ফাইব্রয়েডের মধ্যে আবার অনেকগুলো টার্মিনোলজি আছে, হ্যাঁ। আপনার মায়োমা আছে, লিওমায়োমা আছে, ঠিক আছে। এরকম আলাদা আলাদা টার্মিনোলজি আছে, বাট ফাইব্রয়েড মানে টিউমার। ইউট্রেন টিউমার আর ইউট্রেন ফাইব্রয়েড একই জিনিস। Sir, any swelling tumor. হ্যাঁ, এনি কাইন্ড অফ বিনাইন টিউমার ইজ কল্ড ফাইব্রয়েড। হ্যাঁ, মানে ইউট্রাসে যদি এনি কাইন্ড অফ বিনাইন টিউমার ডেভেলপ করে, এইভাবে বইতে লেখা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই একই জিনিস। আচ্ছা স্যার, একটা কথা বলছি, ওই জি। ইউটেরাসের বাইরের দিকেও তো টিউমার হয়, আমি ছবিতে দেখেছি। আর আসলে কি ইউট্রাসের বাইরে থেকে বলতে কি মায়োমেট্রিয়ামের মধ্যে টিউমারটা ডেভেলপ করে, এটা ফুলে এমন ভাবে উঠে যেটা মনে হচ্ছে বাইরের দিকে আর কি, মানে আপনার ওই যে পেরিমেট্রিয়ামের বা ইপিমেট্রিয়ামের মধ্যে দেখা যায় আর কি, বুঝতে পারছেন? বিশ্বনাথ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি যেমন আমাদের আমাদের কমনলি স্কিনের মধ্যে, স্কিনের নিচে যে আমাদের কিউটেনিয়াস আছে, সেই কিউটেনিয়াস এক ধরনের টিউমার হয় যেটাকে আমরা বলি যে ইয়া আপনার চর্বির টিউমার, যেটাকে আমরা লিম্ফোমা, মনে চিনছেন তো সবাই, তাই না? লাইপোমা, সরি লাইপোমা বলি আমরা। লাইপোমা যখন বড় হয়ে যায় তখন দেখে মনে হয় যেটা বাইরের দিকে এখন হয়েছে টিউমার, তাই না? স্কিনটা খুলে বাইরে দিকে চলে আসতেছে না? হ্যাঁ 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 স্যার। স্যার আমি স্ক্রিনটা একটু দেখাচ্ছি স্যার, মানে দেখা যাচ্ছে কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। এই যে স্যার, এগুলো তো ফাইব্রয়েড, এগুলো তো হ্যাঁ অবশ্যই ফাইব্রয়েড। হ্যাঁ ফাইব্রয়েড। হ্যাঁ এখানে তো 5টা দেখাচ্ছে এই ছবিটা। স্যার ফাইব্রয়েডের অনেকগুলো টার্ম আছে, আমি বলতেছিলাম। একটা হচ্ছে যে ফাইব্রয়েড, এটা কিন্তু আসলে কমন এরিয়া গুলো দেখাচ্ছে, কোন কোন এরিয়ার মধ্যে ফাইব্রয়েড গুলো ডেফিনেটলি হয়। দেখেন কিছুটা আলাদা আলাদা নাম আছে, একটু দেখেন স্যার, একসাথে সবগুলো নাও হইতে পারে, একটাও হইতে পারে। এগুলো হচ্ছে যে ফান্ডাসের মধ্যে হইতেছে,
এই যে দেখেন, আমি যেটা আপনি যেটা পাচ্ছিলেন স্যার অনেকগুলো একসাথে হয়েছে, আপনি একটা এই ছবিটা চেঞ্জ করে না স্যার, আমি আপনার অ্যান্সারটা দিই। সাবকিউটিনিয়াস লেখা আছে, সাবকিউটিনিয়াস। হ্যাঁ, সাবকিউটিনিয়াস এর মধ্যে দেখেন যে আপনি অনেকগুলো একসাথে মানে পিণ্ড আকারে ছিল, তাই না? দেখেন এই যে সাবসেরাস যেটা আছে বা সাবসেরাস ফাইবার যেটা আছে সেটার মধ্যে দেখেন একসাথে মানে 20টার মতো উপরে আছে, তাই না? বিলো দেখতে আপনি এই যেটা লাইকোমা উদাহরণ দিয়েছিলেন, হ্যাঁ জি জি হ্যাঁ জি, yes, এরকমই আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার এগুলো বুঝে যে নিই। সব যে একসাথে হয়েছে এরকম না, এগুলো হ্যাঁ কিন্তু এরিয়া বোঝানো হয়েছে, কমন এরিয়া। হ্যাঁ, হ্যাঁ, লাইকোমা, এই যে সাবকিউটিনিয়াস টিউমার, জি জি, ইন্টা কি ইন্টারমে, ইন্টারমেটাল হ্যাঁ ইন্টারমেটাল হ্যাঁ ফাইব্রয়েড, হ্যাঁ, এগুলো কিন্তু এরিয়া বেদে। হ্যাঁ স্যার, এরিয়া কোন কোন এরিয়া, কমন এরিয়া গুলো। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন এসেছিল। আমরা এটা যত হলো, স্যার একটু শেষ করি, হ্যাঁ একটু শেষ করে নিই। ও আচ্ছা আচ্ছা, ওকে, ইনবক্সে আছে। জি যত স্যার, আপনি কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি, ঠিক আছে। কোশ্চেনটা ছিল জন্ম বিরতিকরণ পিল কি সেফ কিনা পেশেন্টের জন্য, বা কোনটা সেফ, কিভাবে দেওয়া হয়, একটা কোশ্চেন জন্মবিরতিকরণ আসছে। কোনো কিছু নিয়ে আসলে কমেন্ট করা যাবে না, কারণ আমাদের জন্মবিরতিকরণের জন্য কিন্তু আসলে আহ একটা সরকারি গাইডলাইন আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। সেফ আনসেফ যাই থাক, এটা আপনাকে বলতে হবে সেফ, কারণ এটা গভর্নমেন্ট গাইডলাইন আছে। ঠিক আছে, গভর্নমেন্ট গাইডলাইনের বিরুদ্ধে আপনি যে ডক্টর হিসেবে আপনি যখনই কোনো কিছু পাবলিক করবেন, প্রচার করবেন, তখন আপনি কিন্তু আসলে যে আমাদের ওথ আছে, আমাদের যে জেনেভা ওথ বলি আমরা, আমরা যে শপথ করি ডক্টর হিসেবে, আমাদের কিন্তু আপনারা যারা বিএইচএমএস করা, আসলে আমার জানা মতো একটা যখন সার্টিফিকেট দিচ্ছে, আমরা কিন্তু একটা শপথ বইয়ে সই করছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের। তো ওইখানে কিন্তু এইসব শব্দগুলো ছিল যে আমাদের রাষ্ট্রের যে ন্যাশনাল গাইডলাইন থাকবে সেই গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে, ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করতে হবে, তারপরে আপনার ডাব্লিউএইচও গাইডলাইন ফলো করতে হবে। এই গাইডলাইনের বাইরে আমরা যেতে পারবো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেফ থাক বা না থাক, আমরা যেহেতু গভর্নমেন্ট গাইডলাইনে সেফ, আপনার অবশ্যই এটা সেফ বলতে হবে। ঠিক আছে, স্যার স্যার, আমি একটা বলছি, ওই যে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলের ভিতরে একটা কাগজ থাকে, কাগজের মধ্যে কিন্তু দেওয়া আছে কোন কোন ব্যাপারে ইউজ করা যায় না, যেমন সিভিয়ার জন্ডিস, যেমন অনেক কিছু লেখা আছে। ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন হিউজ পরিমাণের আছে। হ্যাঁ, একজন আপনি যখন একটা ওরাল পিল ধরাই দিবেন, ওরাল পিল তো ধরাই দেওয়ার মেন কাজ কিন্তু না যে আপনার এই জন্মবিরতিকরণের হিসাবে দেওয়া হয় না, অনেক সময় কিন্তু আমরা ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু ওরাল পিল ইউজ করি, তাই না? ট্রিটমেন্টের জন্য কিন্তু ওরাল পিল ইউজ করা হয়। যেমন ওরাল পিলের একটা ইন্ডিকেশন যদি কন্ট্রাসেপশন থাকে, আপনার আরো কিন্তু কিছু ইন্ডিকেশন আছে, যেমন আপনার ওই যে আপনার ওভারিয়ান টিউমার, ওভারিয়ান ফাইভ, আপনার যে সিস্ট, এসবের জন্য কিন্তু অ্যান্ড্রোমেট্রিওসিস, এইসবের জন্য কিন্তু ইউটেরাইন ফাইভ সরি ওরাল পিলের ইন্ডিকেশন আছে। সেম আবার এরকম যেমন ইন্ডিকেশন আছে অনেকগুলো, কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন আছে, হিউজ কন্ট্রা ইন্ডিকেশন আছে, আপনি অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ কন্টেন্ট ইন্ডিকেশন আছে। যেমন প্রথম কন্টেন্ট ইন্ডিকেশন হচ্ছে প্রেগনেন্সি, যদি কারো প্রেগনেন্সি থাকে তখন কিন্তু আপনার অবশ্যই আপনি ওরাল পিল ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তারপর দেখা গেছে যে ডিইউপি নামক একটা রোগ আছে, আমাদের শুনছেন কিনা জানি না, ডিসফাংশনাল ইউরিন ব্লিডিং, মানে অনেকে দেখা যায় যে জ্বরের রাস্তাতে প্রচুর পরিমাণের রক্তক্ষরণ হয়, সে বুঝতেও পারে না যে কেন এত রক্তক্ষরণ হচ্ছে বা কোনো কজ নাই, তখনও কিন্তু আমাদের ওরাল পিল দেওয়া যায় না। ঠিক আছে, তারপর ইউক্রেন ক্যান্সার যদি কারো থাকে, কারো যদি আপনি যেমন বলেন জন্ডিসের কথা, কারো যদি জন্ডিস থাকে, কারো যদি পিত্তথলিতে পাথর থাকে, হ্যাঁ, পিত্তথলিতে পাথর থাকলে কিন্তু কমন কন্ট্রাইন্ডিকেশন মানে ওরাল পিল দেওয়া যাবে না, কারণ আমাদের দেশে যত পিত্তথলির রোগী পাওয়া যায় তাদের মধ্যে ম্যাক্সিমাম থাকে মহিলা, এবং তাদের অন্যতম একটা কজ হচ্ছে যে যারা ওরাল পিল কন্টিনিউয়াস খাচ্ছে তাদের কিন্তু দেখা যায় যে আপনার ইউটারাসে সরি ওই যে গলব্লাডার পাথরের পরিমাণটা বড় হয় এবং গলব্লাডার পাথর ডেভেলপ করে, ওইসব কন্ডিশনে কিন্তু আমরা ওরাল পিলটাকে বন্ধ করে দিই, গল স্টোন যদি কারো থাকে। ঠিক আছে, কারো যদি আপনার দেখা যায় যে হার্টের মধ্যে যদি রিকারেন্ট হার্ট অ্যাটাকের কোনো প্রবণতা থাকে, তারাও কিন্তু ওরাল পিল খেতে পারবে না। যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে তারাও কিন্তু ওরাল পিল খেতে পারে না। যেসব মা ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ঠিক আছে, 1 থেকে 6 মাস, প্রথমে 1 থেকে 6 মাস তো মোটেই ওরাল পিল খেতে পারবে না। ঠিক আছে, কারণ এটা কিন্তু 100% কন্ট্রাইন্ডিকেশন দেওয়া আছে। যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তারা কিন্তু ওরাল পিল খেতে পারবে না। ঠিক আছে, এবং যেসব মায়ের বা মহিলার অ্যাসেলি আছে বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমা আছে, মাইগ্রেন আছে, তারাও কিন্তু ওরাল পিল খেতে পারবে না। এরকম অনেক অনেক কন্ট্রাইন্ডিকেশন কিন্তু দেওয়া আছে ওরাল পিলের।
জি স্যার, বিশ্বনাথ স্যার মনে হয় প্রশ্নটা করছিলেন না? হ্যাঁ, ওই লিটারেচারটা পড়লে পরে অনেক কিছু জানা যায়, ওই যে ভিতরের যে লিটারেচারটা পড়া। হ্যাঁ, অ্যালোপ্যাথিক ম্যাক্সিমাম ড্রাগস ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, মোড অফ অ্যাকশন এবং ডোজ দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি। আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি হোমিওপ্যাথিতে এই ইউটেরাইন ফাইব্রয়েডের উপরে আমাদের ট্রিটমেন্ট, বা যদি আমরা লক্ষণ সর্বস্ব বলি যে অবশ্যই হোমিওপ্যাথি তাই, তো স্পেসিফিক কোন ড্রাগ ক্লিনিক্যালি ইউজ করা আসলে ক্লিনিক্যালি অনেকগুলো ওষুধই আছে, তার মধ্যে আসলে পার্সিলা হতে পারে, থুজা হতে পারে, অরামিউ হতে পারে, অরামিউ নেট হতে পারে, ট্রাইজিনাস আমেরিকান আমি ইউজ করি মাদার টিংচার ইয়ের পেশেন্ট পাই, ফাইব্রয়েড। এরকম মানে সিমটোমেটিক অনেক ওষুধই আসতে পারে আসলে, হুট করে তো একটা ওষুধ বলা যাবে না। জি জি জি। এটা যদি একটা মায়াজমেটিক সাইকোটিক মায়াজমেটিক এটা ব্যাকগ্রাউন্ডে থাকে, সেক্ষেত্রে মায়াজমেটিক কিন্তু অনেক ওষুধে আসতে পারে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি রেস্ট যান স্যার, এমনিতে আপনি শরীর আলহামদুলিল্লাহ দোয়া করি আপনি সুস্থ হয়ে যায়। এই আর কি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, কে কিছু বলতে চাচ্ছেন? স্বাধীন স্যার প্লিজ। জি স্যার, আপনি কোন চেম্বারের নাম কি, কখন বসবেন? মানে প্রশ্নটা কি আমাকে করছেন যে আমি কোথায় বসি? জি স্যার। আচ্ছা, আমি চেম্বার করি ঢাকা জয়কালী মন্দিরে, মোল্লা হোমিও ফার্মেসি। আর আমি ওইখানে বসি বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত থাকি ওই চেম্বারটা। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আমি যেতে পারি তাহলে না আজকের মতো। থ্যাংক ইউ স্যার। স্যার খুব ভালো হয়েছে স্যার, জি স্যার, অনেক ধন্যবাদ। কিছু জানলাম স্যার। জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আব্দুল মামুন স্যার, জাকির স্যারকে ধন্যবাদ অসংখ্য। আব্দুল মামুন স্যার, জিবি কিনোটে ক্যাপসিকাম। আসসালামু আলাইকুম। স্যার, আমি যতটুকু দেখছিলাম জিবি কিনোটে, এখানে প্রথমে বলা আছে যে হোম সিকনেস, থ্রিটেন মাস্টয়েডাইটিস, অর্থাৎ গৃহকাতুরে যে সকল লোক থাকে, গৃহকাতুরে অর্থাৎ যারা ঘর থেকে বের হতে চায় না, ঘরে সারাক্ষণ থাকতে পছন্দ করে, ঘরের বাইরে মোটে তাদের পছন্দ হয় না এবং ঘরের বাইরে গেলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হইতে পারে, এটা রেড লাইন সিমটম হিসেবে বলা যায়। অর্থাৎ এই মেন কি নোট বলা যায় যে যারা গৃহকাতুরে, বিশেষ করে এই ধরনের বয়স্করা তুলনায় শিশুরা বেশিরভাগ হয়ে থাকে এবং যাদের কর্ণমূল প্রদায় হয়। এরপর হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড নস্টালজিয়া, যাদের বিষণ্ণ থাকে তারা, অ্যান্ড নস্টালজিয়া স্মরণ বেদনা বা স্মৃতি বেদনা, যাকে বলা হয় হোম সিকনেস, হুইচ ক্যান ইভেন রিচ সুইসাইডাল স্টেটস, যারা সবসময় এই সুইসাইডাল টেন্ডেন্সি বিরাজ করে, কিন্তু তারা কিন্তু সুইসাইড করে না, সুইসাইড মানে করার প্রবণতা তার ভিতরে প্রায় জাগে, কিন্তু সে কখনো দড়ি নিয়ে বা প্রিপারেশন মূলক কখনো যায় না এই ধরনের করার মানসিকতা, শুধু বারবার মনে আসে যে আমাকে আত্মহত্যা করতে হবে বা আত্মহত্যা করব, এই টেন্ডেন্সি তার মাঝে মানসিকভাবে সে বিরাজ করে, তবে কখনো করতে যায় না।
এটা তার একটা লক্ষণ, অন্যতম লক্ষণ। এলিমেন্টস ফ্রম হোম সিকনেস, আর এই রোগের কারণ হতে পারে হোম সিকনেস। গৃহকাতুরে যারা ঘরে আবদ্ধ থাকে বা ঘরে আবদ্ধ না, যারা ঘরে থাকতে ভালোবাসে এবং ঘরে কন্টিনিউ থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এই কারণে বলা হয়েছে এলিমেন্টস ফ্রম হোম সিকনেস। গৃহকাতুরের হওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। হোম সিকনেস উইথ স্লিপলেসনেস, ইনুই উইথ রেড চেকস, এই গৃহকাতুরের কারণে সাথে অনিদ্রা বিরাজ করে, অবসাদ বিরাজ করে এবং তাদের চেকস উইথ রেড চেকস, তাদের গালগুলো লাল থাকে, অনিদ্রায় ভোগে, অবসাদ বিষণ্ণতায় থাকে। ও হোম সিকনেসের লোকেরা, যাদের ভিতরে অনিদ্রা থাকে, অবসাদ থাকে এবং তাদের দুই গাল লাল থাকে, হ্যাঁ, এবং এরপরে তারা রোগে আক্রান্ত হয়। প্রোস্টেশন অফ মাইন্ড, তাদের যারা অবসাদে ভোগে আর কি, মানসিকভাবে যারা অবসাদগ্রস্ত। চিলড্রেন অবস্টিনেট, চিলি অ্যান্ড ক্লামজি, শিশুরা একগুঁয়ে শিশুরা একগুঁয়ে স্বভাবের হয় এবং তারা চিলি পেশন হয় এবং তারা যে কোনো কর্মে অনারি লেভেলের হয়। ক্যাপসিকামের বাচ্চাগুলো বেশিরভাগই ব্যবহৃত হয়, এই মেডিসিনটা ক্যাপসিকাম ব্যবহার করা হয় ইয়ের উপরে, বাচ্চাদের উপরে যারা একগুঁয়ে স্বভাবের হয়, শীত কাতুরে হয় এবং তারা যে কোনো কাজে অপটু, অনাড়ি, তারা মানে এখনো যাদের বয়সের তালে তালে তারা তাদের মানসিকভাবে তারা বিকাশ হচ্ছে না, মানসিকভাবে এখনো তারা নিজকে প্রস্ফুটিত করতে পারতেছে না। এই ধরনের বাচ্চারা যারা জেদি হয়, একগুঁয়ে হয়, চিলি পেশন হয়। ডেজার টু বি অ্যালোন, যারা একা থাকতে পছন্দ করে। অ্যাভারশন টু কোম্পানি, তাদের সাথে সঙ্গী সাথী বা লোকজন নিয়ে থাকতে ওই সকল শিশুরা, ওই সকল ব্যক্তিরা পছন্দ করে না। এই কারণে তারা অ্যাভারশন টু কোম্পানি অর্থাৎ সঙ্গী সাথীকে অপছন্দ করে। এই ডেজার টু বি অ্যালোন, তারা একা থাকতে পছন্দ করে। অ্যাভারশন টু ফিজিক্যাল এক্সারশন, যারা এই শারীরিক পরিশ্রম করতে মোটেও পছন্দ করে না, এটার প্রতি বিরক্তি আসে বা এটার কাছে তারা যেতে চায় না। শারীরিকভাবে অথবা মানসিকভাবে কোনো পরিশ্রম করতে এরা চায় না, এটার প্রতি বিরক্তি ভাব আসে বা এটার কাছে তারা যেতে চায় না, এটার প্রতি তাদের অনিচ্ছা এ ধরনের বিরাজ করে। এবার আমরা ফিজিক্যালি দেখি। এফেক্টস মিউকাস মেমব্রেনস অ্যান্ড বোনস, স্পেশালি মাস্টয়েড, এটা বেশিরভাগ আক্রান্ত হয় এই মেডিসিনের রোগীরা, ক্যাপসিকামের রোগীরা আক্রান্ত হয়। মিউকাস মেমব্রেন আমাদের যে সকল স্থানে আছে, মিউকাস মেমব্রেন আমাদের মুখ গহ্বরে থাকে, টনসিলে থাকে, তারপরে দিয়ে আমাদের কর্ণমূল প্রদাহে থাকে এবং বোনস এবং হাড়ে আক্রান্ত। যেসব এই রোগগুলো আক্রান্ত হয় বেশিরভাগ, মানে ক্যাপসিকামের রোগগুলো বেশিরভাগ আক্রান্ত হয় এই মিউকাস মেমব্রেনে এবং হাড়ে, স্পেশালি মাস্টয়েড, অর্থাৎ ওই আমাদের মধ্যকর্ণের যে ছোট্ট যে হাড়টা আছে, ওই হাড়ে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, কোনো ধরনের সমস্যা হয়, প্রদাহ হয়, তখন আমাদের এই মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে আসে। মাস্টয়েডাইটিস, আবার কথা বলতেছে যে আমাদের কর্ণমূল প্রদাহে। পেইন ইন ডিস্টেন্ট পার্ট অন কাফিং, ব্লাডার, নিজ, লেগস, এয়ার্স, তার যখন এই পেনটা দূরবর্তী স্থানে প্রদাহিত হয়, দূরবর্তী স্থানে এফেক্ট হয়, দূরবর্তী স্থানে মানে অনুধাবন করে। এই দূরবর্তী স্থান বলতে যখন আমরা সে কাশে, তখন তার এই ব্লাডারে ব্যথা বেদনা দেখা দিবে, হাঁটুতে দেখা দিবে, লেগস পায়ে দেখা দিবে, এয়ার্স কানে দেখা দিবে। কাশি হবে ল্যারিংস ফ্যারিংস থেকে মুখ গহ্বরে, কিন্তু তার যখন এই কাশ দেওয়া হয় তখন তার এই মূত্রথলিতে এই কাশির ব্যথাটা অনুভূত হয়, হাঁটুতে অনুভূত হয়। আমাদের যে নি এলবো, যে আমাদের পায়ের যে প্যাটেলা আছে, এই এলবোতে আমাদের ব্যথা দেখা দিবে, পায়ে দেখা দিবে, কানে দেখা দিবে যখন সে কাশে, ক্যাপসিকামের রোগীদের। প্লাবিনেস অফ স্কিন, তার স্কিন গুলা দুর্বল থাকে, অর্থাৎ স্কিন, আমাদের যে শরীরের যে চামড়া আছে, এই চামড়াগুলো দুর্বলতা সে অনুভব করবে। ফ্ল্যাবি ফিলিং, তার সবসময় যে আমাদের যে স্কিন গুলা আছে, ক্যাপসিকামের রোগীদের স্কিন গুলা থলথল হবে। পেইন আর বার্নিং অ্যান্ড স্মার্টিং as from seizing peppers,
পেইন ইন বার্নিং, তার ব্যথাগুলার অনুভূত হবে। ব্যথার ধরনটা কেমন হবে? বার্নিং ক্যাপসিকামের রোগীদের ব্যথার ধরন হবে জ্বালাকর। তারপরে এবং বলে যে ওই চিজিং পেপারস, অর্থাৎ গোলমরিচের যে ধরনের ঝাঁজ, টক মিষ্টি ঝাল, আমি যেটা বুঝে নিচ্ছি যে গোলমরিচ ঝাঁঝালো গোলমরিচের যে ধরনের এ, জ্বালা অনুভূত হয়, আমাদের এই ক্যাপসিকামের রোগীদের এই জ্বালাগুলার এই ধরনের অনুভূত হবে। কোর্স উইথ কোল্ড ওয়াটার, তার এই সকল শরীরের সমস্যাগুলো বেড়ে যায় ঠান্ডা পানিতে। তারপরে বার্নিং এ, স্টিচিং ধ্বংসকর, তার ব্যথাগুলো হবে ধ্বংসকর, জ্বালাকর। ব্লিডিং হ্যামোরেজ, তার অশ্ববলি থেকে ব্লাড ব্লিডিং এর টেন্ডেন্সি থাকতে পারে। অফেন্সিভ ব্রেথ, ফানজান ইরাকটেশন ডিউরিং কফ, তার শ্বাস প্রশ্বাস গুলো হবে দুর্গন্ধযুক্ত। পাঞ্জেন্ট ইরাকটেশন, ডেকুর গুলো হবে তীব্র ঝাঁঝালো। ডিউরিং কফ, কাশির সময় তার ঢেকুর উঠবে তীব্র ঝাঁঝালো এবং দুর্গন্ধযুক্ত তার শ্বাস প্রশ্বাস হবে। পেইন ইন থ্রট, হেড, এয়ার, ব্যাক, ব্লাডার এক্সেট্রা ডিউরিং কফ। ওই কথাটা আবার বলতেছে যে কাশির সময় তার ব্যথাগুলো হবে গলায়, মাথায়, কানে, পিঠে, ব্লাডারে। থার্স্টি আফটার স্টুল উইথ শিভিয়ারিং মাচ থার্স্ট, বাট ড্রিঙ্কিং কজেস শিভিয়ারিং। মলত্যাগের পর তার তৃষ্ণা দেখা দিবে এবং শরীর ঝাঁকুনি দিয়ে হবে। মাস্ট থার্স্ট বাট ড্রিঙ্কিং কজেস শিভিয়ারিং, অর্থাৎ সে যখনই মলত্যাগ করে আসবে, মলত্যাগের পরে তার ভিতরে তৃষ্ণা, অর্থাৎ পানি পিপাসা লাগবে এবং তার কাঁপুনি দিবে। এই মলত্যাগের পরে তার শরীর ঝাঁকুনি দিয়ে উঠবে এবং তার পানি পিপাসা লাগবে। পারফোরেশন অফ টিম্প্যানাম ক্যাভিটি ইজ ফিল্ড, তার মধ্যকর্ণের ছিদ্র থাকবে, ক্যাভিটি ইন ফিল্ড উইথ থিক ইয়েলো ফুস, তার এই মধ্যকর্ণের প্রদাহের কারণে, মধ্যকর্ণের ছিদ্র হওয়ার কারণে তার থিক ইয়েলো মোটা পুরু পুজ নির্গত হবে। ইয়েলো হলুদ হলুদ মোটা, অর্থাৎ পুরুলেন্ট, অর্থাৎ পুরু। তার পুজগুলো হবে ইউলিশ এবং ইউলিশ এবং মোটা, অর্থাৎ গাদল যাকে বলি ঘন আমরা। ঘন হ্যাঁ, ঘন ঘন ঘন। তার পুজগুলো হবে হলদে ঘন। মধ্যকর্ণ থেকে যে আমাদের ইনফেকশন জনিত যে তার পুজগুলো বের হবে। চিলড্রেন ডিড ওপেন এয়ার, শিশুরা খোলা বাতাসকে ভয় পায়। অলওয়েজ চিলি, সবসময় সে শীত কাতুরে। ক্লামজি, আনাড়ি ধরনের থাকবে। ফ্যাট ডার্টি উইথ অ্যাভারশন টু ওয়ার্ক অর থিঙ্ক। আর ওই শিশুদের কথা বারবার বেশিরভাগ হাইলাইটস করা হইতেছে মেডিসিনে। ক্যাপসিকামের মেডিসিনটার ভিতরে বেশিরভাগে শিশুদেরকে নিয়েই বলা হচ্ছে যে এরা খোলা বাতাসকে ভয় পায়, এরা কাজ অপটু হয় এবং এরা অ্যাভারশন টু ওয়ার্ক, এরা ওই কোনো শারীরিক পরিশ্রম করতে অথবা মানসিক কোনো চিন্তা করতে এরা অপছন্দ করে, বা এই ধরনের কাজে তারা নিজকে জড়াইতে চায় না। এরপরে বলছে যে জেনারেলি uncleanness of the body, filthy skin। হ্যাঁ, জেনারেলি ভাবে এরা থাকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তো এদের বডিটা স্বাভাবিকভাবে দেখা যায়, যতই তারা পরিষ্কার হোক আর না হোক, এদের বডিটা দেখা যায় যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং এদের স্কিনটা থাকে সবসময় নোংরা। বলে না যে যত নিজকে সুন্দর করুক না কেন, তারপরে তার ভিতরে তার শরীরটা থেকে এই ধরনের সুন্দর প্রদর্শিত হয় না। সবসময় তার স্কিনটা ওই সরিনামের মতো বলা যায় আর কি, অপরিষ্কার, অপরিচ্ছন্ন তার বডিটা এই ধরনের। অ্যাওয়ারনেস অর্থাৎ বিস্তৃতা, তার এই শরীরটা এভাবে থাকবে। অ্যাকুইট হিয়ারিং ডিউরিং পারস্পিরেশন, ডিউরিং চিল, ডিউরিং হিট, সেন্সিটিভ টু নয়েজ,
ডিউরিং চিল এখানে বলা হয়েছে যে সে শব্দের প্রতি এ, মানে অর্থাৎ খুব সেন্সিটিভ থাকবে। তারপরে যে তার হিটের প্রতি যখনই কোনো তাপে তার সমস্যাগুলো দেখা দেয় বা সে তার বিভিন্ন ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পাবে, দেখা দিবে। শীতে তার দেখা দিবে। তারপরে যে তার যখনই তার এ, ঘাম বের হবে, হ্যাঁ, তখনই তার সমস্যাগুলো দেখা দিবে। আর মডালিটিস বলা হয়েছে যে এখানে ডেজার্ট টু পেপার অ্যালকোহল কফি, সে মরিচ খেতে পছন্দ করে, অ্যালকোহল খেতে পছন্দ করে, কফি খেতে পছন্দ করে। এখানে একটা কথা বলা, এখানে অনেকগুলো কথা আসতেছে যে বেসিক্যালি কথা হচ্ছে যে এই সকল যদি কোনো বাবা মা সে তার ব্যক্তি জীবনে এই ধরনের মানে খেতে অভ্যস্ত হয়, গোলমরিচ খেতে অভ্যস্ত হয় অথবা কোনো মরিচ মরিচ খাওয়ার খুব আগ্রহ তার ছিল, পিতামাতার লঙ্কার ঝাল খুব খাওয়ার আগ্রহ ছিল, উত্তেজক যে সকল খাবার গুলা চা কফি, উত্তেজক খাবার, অ্যালকোহল, এগুলা যদি বাবা মা খাওয়ার পরে মানে খাওয়া অভ্যস্ত ছিল, পরবর্তীতে তার ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে যদি ডাক্তার কাছে আসে ক্যাপসিকামের রোগীদের, তখন আমরা সেখানে ক্যাপসিকাম দিতে পারি। অর্থাৎ তার আমরা যদি তাকে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন অ্যাপ্লাই করা সত্ত্বেও ওই শিশুর কোনো রোগ মানে বিরোধী করতে পারতেছি না, তার রোগটা কিউর হচ্ছে না। যখন আমরা ফ্যামিলি হিস্ট্রি নেব সেখানে দেখবো যে তার বাবা মা অত্যাধিক উত্তেজক খাবার, লঙ্কার ঝাল, চা কফি এগুলা খুব খেত, এবং তাকে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন বাচ্চাকে অ্যাপ্লাই করা সত্ত্বেও সে সুস্থ হচ্ছে না, তাহলে আমরা একবার ক্যাপসিকামের কথা ভাবতে পারি। এবার আমরা যদি বলি যে ক্যাপসিকাম মেডিসিনটা মূলত একটা কথা যদি আমরা রেড লাইন সিমটম ধরা যায় যে জ্বালা 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 জ্বালা, লোকটা রোগীটা শীত কাতরে, কিন্তু তার মুখমণ্ডল জ্বালা, মূত্রদার জ্বালা, তার মলদার জ্বালা, হ্যাঁ, এই ধরনের জ্বালাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর মেডিসিনটা যদি আমরা রোগ দেখে চিন্তা করি তাহলে আমরা এখানে টনসিলের প্রদাহে, রক্ত আমাশয়ে, মূত্র প্রদাহে, মুখের ঘায়ে এটা ব্যবহার করতে পারি। আর এটার মানসিক লক্ষণ যদি মনে রাখতে চাই তাহলে আমরা একটা কথা বলতে পারি যে ক্যাপসিকামের রোগীরা বেশিরভাগই মানসিক দিক থেকে এরা আত্মহত্যা আত্মহত্যার মানসিকতা তাদের ভিতরে বিরাজ করে, কিন্তু একটা বেসিক্যালি কথা যে এরা কখনো আত্মহত্যা করে না, আত্মহত্যা করার মানসিকতা তাদের ভিতরে বিরাজ করে। কখনো তারা এটা প্রিপেয়ার্ড মূলক তারা কখনো এই ধরনের মানে প্রিপারেশন নেয় না, কিন্তু তার মনে সারাক্ষণ যে সুইসাইডাল টেন্ডেন্সি বিরাজ করে। এইগুলো সে সে নিজকে চায় যে এই ধরনের সুইসাইডাল টেন্ডেন্সি থেকে নিজকে বিরত রাখতে, কিন্তু সে পারে না। সবসময় তার মাথায় এই ধরনের ঘুরপাক খায়, আত্মহত্যা প্রবণতা আছে। কিন্তু সে বারবারই একটা কথা বলছিল যে আমাদের ক্যান্টের লেকচার অফ হোমিওপ্যাথিতে যে তার টেন্ডেন্সি আসে, তবে কখনো সে সুইসাইডাল টেন্ডেন্সিতে জড়ায় না নিজকে। হ্যাঁ, এখানে আবার যদি রিপিট করি যে মূল কথা যে মানসিক ভাবে এরা গৃহকাতুরে হয়, ঘরে থাকার অভ্যস্ত, তারা ঘরে থাকার মানসিকতা মানসিক দিক থেকে, এবং তারা তার মানসিক দিক থেকে সুইসাইডাল টেন্ডেন্সি বিরাজ করে। আর রোগের দিক থেকে যদি বলি যে টনসিলের পদায় থাকে, মুখের ঘায়ে থাকে, রক্ত আমাশয় থাকে, মলত্যাগের পরে কুণ্ঠন থাকে, মলদ্বারে জ্বালাকর ব্যথা অনুভূত হয়, আর কর্ণমূল মধ্যকর্ণের প্রদাহে যে সকল সমস্যাগুলো আমরা দেখতে পাই, সেখানে একবার ক্যাপসিকামের কথা ভাবতে পারি। ধন্যবাদ সবাইকে, আমার এতটুকুই জানা ছিল, এতটুকু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মাহমুদ স্যার দশ আর কে বলেছে পারি না। আলহামদুলিল্লাহ, খুব খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফরমেন্স, ক্যাপসিকাম পারফরমেন্স, দারুণ দারুণ। দারুণ, দুই ছিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আব্দুল্লাহ মাহমুদ স্যার। জি, আচ্ছা, যাই হোক, রতন স্যার শুনতে পাচ্ছেন? স্যার রতন স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, একটা কোশ্চেন ছিল না স্যার, ক্যামোমিলার কোলে ওঠা আর রাস্টক্সের কোলে ওঠা না স্যার শিশু? না, হ্যাঁ বলছি বাসার জন্য। আমি বলি স্যার, প্রশ্নটা আমি বলি যে হচ্ছে শিশুরা কোলে উঠে বেড়াতে ভালোবাসে, এখানে ক্যামোমিলা আছে, রাস্টক্স আছে, এইটা তাই তো স্যার? পার্থক্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন ওকে, আমি চারটা বই দেখলাম, চারটা বই দেখছি। দেখা পড়ার পরে আমার যতটুকু
উপলব্ধি হলো এক সেন্টেন্সে যদি বলি, ক্যামোমিলার যে শিশুর অবস্টিনেট অবস্থা, তার যে কোলে ওঠার যে প্রবণতা, এটা তার একটা মানসিক প্রবৃত্তি ক্যামোমিলা। আর রাস্টক্সেরটা মূলত তার শারীরিক প্রবৃত্তি, সে চললে তার ভালো লাগবে। এইটা এইটা যদি এক কথাই বলি, আর যদি পার্থক্য করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে স্যার, এটা এক কথাই। আমার যদি আর যদি বলেন স্যার এখন 7-8টা ওষুধের পার্থক্য করা যাবে ইনশাল্লাহ স্যার, যদি সময় আসে অবশ্য তো বলবো স্যার। হ্যাঁ বলেন। একটা ক্যামোমিলা হলো যে মানসিক আর রাস্টাক্স হলো শারীরিক। মানে এটা আমার আমার ব্যক্তিগত উপলব্ধি হয়েছে, সংক্ষেপে, খুব সংক্ষেপে মনে রাখার জন্য। আর এমনিতে ধরেন যে রাস্টক্সের বৈশিষ্ট্য আলাদা, ক্যামোমিলার বৈশিষ্ট্যটা আলাদা আছে অন্যান্য দিক থেকে, উৎপত্তিগত দিক থেকে যদি ধরি তাহলে রাস্টক্সের আপনার ওই যে জলীয় যে হাইড্রোজেনাইড যে পেশেন্ট, এই ধরনের ব্যাপার স্যাপার আছে, সেগুলো তো আলাদা ব্যাপার। কিন্তু এক কথা যদি মনে করি, তার শারীরিক দিক থেকে যে, হ্যাঁ হ্যাঁ শারীরিক আর মানসিক, হ্যাঁ, তবে স্যার এটা একেবারে নিজের ভিতরে নিতে হলে কিন্তু স্যার একটু পড়ে দেখেই তারপরে আসতে হবে, না হলে একবার আমি যেমন বেশ কিছু দেখার পরে ডিসিশনটা এসছে, কিন্তু হঠাৎ করে যদি আমরা শারীরিক মানসিক ধরে নেই তাহলে কিন্তু আবার মানে ড্রিল্ড হওয়ার সম্ভাবনা আছে। Yes, ওকে স্যার। yes. Thank you, many thanks. আচ্ছা স্যার, তাহলে আর একটু যদি সময় আছে, একটু কামরুল স্যার অফিসে যাচ্ছেন না, বলবো একটু। এখনো 10 মিনিট সময় আমার হাতে স্যার, বলতে পারেন। ওকে স্যার, ওকে স্যার। যদি মানুষ লক্ষণের কথা বলি তাহলে ক্যামোমিলা হচ্ছে রাগ ঈর্ষাভাব খুব বেশি, খিটখিটে স্বভাব, সামান্য কারণে উত্তেজিত হবে, বিরক্ত হয়ে থাকবে, তারপরে কারো কাছে থাকতে চায় না, সে তার কথার প্রতিবাদ সহ্য করতে চায় না, কর্কশ ভাবে উত্তর দেয়, গালি দেয়, অত্যন্ত কাঁদে, ঘ্যান ঘ্যান করে, কোলে উঠে বেড়াতে চায়, তার যে যদি কেউ তাকায় তাও সে বিরক্ত হয়, হাতে কত জিনিসপত্র দিলে ছুঁড়ে ফেলে দেয়, এই ধরনের, এটা ক্যামোমিলার একটা কারণ। আবার অ্যান্টোনিয়াম ক্রুডের যদি বলি তাহলে খিটখিটে হবে, খুব খুঁতখুঁতে হবে, এটা কেউ তার দিকে তাকালে সে সহ্য করতে পারবে। এন্টিম টার্টে যদি হয় তাহলে গায়ে হাত দিতে দেয় না, কাঁদে, মায়ের কোল ছাড়তে চায় না। সিনাতে যদি যাই, সিনা হচ্ছে খিটখিটে, রাগী, বদমেজাজি, কোলে করে বেড়াতে চাই, কিন্তু তাতেও ঠান্ডা হয় না, কৃত্রিম ধাতগ্রস্ত। আমরা সিনাকে আমরা জানি যে বেবি গুলো বেশি অবস্টিনেট, খুবই ইরিটেবল, খুবই জ্বালাতন করে, ঘ্যান ঘ্যান করে, তাদেরকে আমরা সিনা বেবি বলি। তারপরে অলরেডি জার্মানিতে একটা পুতুল আছে, হ্যাঁ, সেই পুতুল ওই চাবি দিলে সে কাঁদতে থাকে, এই পুতুলের নামই হচ্ছে সিনা বেবি। আর যেগুলো বাজারে বেশ ভালো বিক্রি হয়, যেমন হচ্ছে আরো কি ডল বিক্রি হয়, তার ভিতরে এইটা একটা। আচ্ছা, তাহলে সিনা হচ্ছে এরকম, একেবারে একটু সময় থামতে চায় না। আচ্ছা, আর স্যানিকুলার ক্ষেত্রে বোরাক্স ও জেলসিমিয়ামের ন্যায় যে পতনে ভয়, নিচের দিকে পড়ার ভয়, নিচের দিকে আসলে সে ভয় পায়, দোলাইলে বা কোলে লইবার সময় সে ভয়ে চিৎকার করে। ওই যে শিশুকে উপরে ছেড়ে দিলাম, ওকে আনন্দ, নিচে যখন নামতেছে তখন সে খুবই ভয় পাবে। এটা হচ্ছে আপনার বোরাক্সে আছে, জেলসিমিয়ামে আছে, স্যানিকুলাতে আছে। আর স্টেফিসিকিরিয়াতে হচ্ছে খিটখিটে থাকবে, বদরাগী থাকবে, সর্বদাই সে যেন উত্তেজিত একটা ভাব। স্টেফিসিকিরিয়ার উত্তেজনা কিন্তু সবচেয়ে বড় একটা সিম্পটম, উত্তেজনা। আর বড়দের ক্ষেত্রে স্টেফিসিকিরিয়ার ওই যে সেক্সুয়াল যে বিষয় থেকে সেটা একটা ব্যাপার আছে, কিছুতেই খুশি হয় না, কোনো ভালো জিনিস হাতে দিলেও তা ছুড়িয়ে ফেলে, অস্বাভাবিক ক্ষুধা, তা যেন কিছুতেই ক্ষুধার নিবৃত্তি হয় না। দিস ইজ স্টেফিসিকিরিয়া। কান্নার কথা যদি ধরি তাহলে ক্যামোমিলা শিশু, মানে ক্যামোমিলা হচ্ছে শিশুর ঘুম পাড়াবার একটা ওষুধ বলা হচ্ছে। রাতে শিশু ঘুমায় না, অনবরত কাঁদে, কোলে করে বেড়ালে তার ভালো লাগে, কান্নার বিরাম হয়, একটু ঘুমের ভাব হয়, বিছানায় শোয়া দিলে আবার হই হই করে কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। দিস ইজ ক্যামোমিলা। আর এন্টিম ক্রুডের হচ্ছে ঠান্ডা জলে শিশুকে স্নান করাইতে নিলেই সে কাঁদিতে আরম্ভ।
স্যার সরি স্যার। 1 মিনিট স্যার। এই আমার বাবুটা স্যার গত 10 দিন থেকে হুম, রাত 12টা থেকে রাত 3টা 4টা 5টা পর্যন্ত চিল্লা পাল্লা কান্নাকাটি হুম। শুয়ে থেকে আবার উঠে যায়, আবার কান্নাকাটি করে, মারাত্মক একটা অবস্থা চলতেছে স্যার। সিনা বেবি, আপনার ছেলে তো সিনা বেবি হবে, তার কিছুই জায়গা লাগবে না, কামরুল ভাইয়ের ছেলে সিনা খাও, শেষ। তারপরে স্যার সিনা আর ক্যামোমিলা একটু দেখেন স্যার, দেখবেন এই দুটোর ভিতরে পড়ে যাবে ইনশাল্লাহ। এখন স্যার ওই সিনা, ইয়ে হতে পারে কিনা ক্যামোমিলা। যে ও তো বাইরের দুধ খায়, এখন পেটে ক্র্যাম্পিং হয় কিনা ঠিক বুঝতে পারি না আমি। এটা মুসরাই কিনা দেখবেন, টয়লেট করার সময় মুসরাই কিনা দেখবেন, মুখ লাল হয়ে যায় কিনা দেখবেন, হ্যাঁ, মুখের ভাব অঙ্গভঙ্গি দেখবেন, ঠোঁট গুলো বিশ্রিয়ে ফেলে কিনা দেখবেন, হ্যাঁ। তাহলে বোঝা যাবে যে টয়লেটের আগে পরে তার এরকম একটা হয়, তখন পেটের বিষয়টা দেখবেন। মানে এটা একটু অবজারভেশন এর দরকার আছে আছে কেন স্যার। না? হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর ওকে স্যার। বয়স কত হলো? বয়স 46 ডেজ। 46 দিন। 46 দিনে কি কৃমি আসতে পারে? পারে মনে হয়। কৃমি 2 মাসের কৃমি ঠিক জন্য। না, হয়তো ওই যে বাইরে দুধ খেতে হয়তো ডাইজেশন প্রবলেম হয় কিনা। হ্যাঁ, তাহলে স্যার ওই ক্ষেত্রে আপনার আরো অনেক মেডিসিন আছে, দেখতে পারেন। চালাপা নাক্স এগুলো। হ্যাঁ হ্যাঁ, নাক্সের একটা ভালো কাজ আছে এই জায়গাটা। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। হুম। এরপরে স্যার, যদি যদি অ্যাকোনাইট হয়, শিশু কাঁদতে কাঁদতে হাতের মুঠ কামড়ায়, হাতে যে মুষ্টিকর সে কামড়ায়, খুব জোরে পা দোলাইয়া থামে, মানে পা দোলাই। তারপরে তারপরে হচ্ছে আর্সেনিক হচ্ছে খাবার সময় কাঁদে, কিছুতেই থামে না, যদি তাহাকে কোলে করে দ্রুত বেড়ানো না হয় এবং এক কোল থেকে অন্য কোলে না নেওয়া হয় তাহলে আর্সেনিক। আবার সিনা বলা হচ্ছে যে মাঝে মাঝে চমকায় ওঠে, নাক খোটে, মিশামিশি কাঁদে, কোলে উঠিয়া বেড়াইলেও থামে না, সিনা। অলসিন্থ হচ্ছে শুল বেদনার সহিত সে কাঁদে, সামনের দিকে ঝুঁকলে কমে। লাইকোপোডিয়াম বলতেছে সমস্ত দিন কাঁদে ও রাতে ঘুমায়। জ্বালাপা হচ্ছে সমস্ত রাত্রি কাঁদে, দিনে ঘুমায়। আর্নিকা হচ্ছে শিশু যে সময় কাশে সেই সময় কাঁদে। স্টাফিসিগিরিয়া হচ্ছে শিশু ক্রমাগত ঘ্যান ঘ্যান করে, এটা ওটা চায় এবং দেওয়া মাত্র ছুড়িয়ে ফেলে। স্টাফিসিগিরি এই ছুড়ে ফেলা কিন্তু এর ভিতর কেমন মিলাতে আছে। থুজাতে হচ্ছে সামান্য প্রতিবাদে কেঁদে ওঠে, মেঝের উপরে পড়িয়ে কাঁদতে থাকে। এই তো স্যার, থ্যাংক ইউ স্যার। তবে যদি যে বই থেকে পড়লাম বা আপনাদের ইচ্ছা হচ্ছে কি সেই বইটা কোন বই জানার? বলেন স্যার, বলেন। বলেন বলেন স্যার, বইয়ের নাম বলেন। এটা এম ভট্টাচার্যের তুলনামূলক ম্যাথমেটিক্যাল, এম ভট্টাচার্য। এম ভট্টাচার্য, তুলনামূলক। স্যার আমি 1998 সালে একটা ট্রেনিং করেছিলাম, 1998 আমি যখন প্রথম চাকরি করি। তো ওখানকার ডিসি স্যার আমাদের ট্রেনিং দিচ্ছিলেন, না এডিসি রেভিনিউ, উনি হচ্ছে চাকরি বিধির উপরে ট্রেনিং দিচ্ছিলেন। উনি বললেন যে চাকরি বিধিতে তো শত শত বিধি আছে, হাজার হাজার বিধি আছে, আপনার তো মনে রাখা সম্ভব নয়। সংবিধানে 153টা ধারা মনে রাখা সম্ভব নয়, দণ্ডবিধির 511টা ধারা মনে রাখা সম্ভব নয়। তাহলে কি করবেন? আপনি একটা ধারণা রাখবেন যে কোথায় পাওয়া যেতে পারে, আপনার মুখস্থ রাখার দরকার নেই। ধারণা রাখবেন এই ধারাটা বা এই আইনটা কোথায় পাওয়া যেতে পারে, তাহলে আপনি আর বাঁচবেন না, আপনি সেখান থেকে দেখে নেবেন। এটা মনে রাখা সম্ভব না। এই জন্যই স্যার আমি এই মনে রাখতে পারি না, তবে এতটুকু মনে রাখতে পারি এটা কোন বই পাওয়া যেতে পারে। এই তার আলোকে একটু গুছিয়ে গুছিয়ে বললাম স্যার। রতন স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, মেনি মেনি। স্যার আমার কাছে মনে হয় জর্দা স্যার, আমার কাছে একটা জিনিস মনে হয়, যখনই এই যে আমাদের স্যাররা বিভিন্ন মেডিসিন নিয়ে আলোচনা করেন বা আপনারা করেন, আমার কাছে একটা অবাক লাগে যখন দেখতেছি যে একটা মেডিসিনে মানে এক একজন এক এক সাইডে ব্যবহার করে এক এক রকম উপকার পাইতেছে, তখন অবাক লাগে ধুর, এত মেডিসিন কি, মানে দেখলাম যে একটা মেডিসিন হাজার রোগ উপকার। আবার দেখা যায় যে আবার এই হালকা একটা চুলসের একটা বিশ্লেষণ আছে যে আমি শুধু ওই আমি শুধু বারবার বলতেছি, এটা মনে হয় আগেও বলছি এখনো বলতেছি যে
আমি ওই বইটা খুঁজছি যে যেমন নাকি পালসিটিল এমন একটা লক্ষণ যে অন্য কোনো মেডিসিনে মিলবে না, শুধুমাত্র পালসিটির মধ্যে থাকতেই হবে। এই ধরনের আমি স্যার একটা বই চাইছি স্যার, মানে ওই মানে মেডিসিনটার একটা কি নোট মনে রাখবো বলে যে দিচ্ছি, হ্যাঁ স্যার বলেন কোনো স্যার। ব্যাপার না, বই আছে, সব বই আছে। আপনার কাছে কি ওপেন রেপ ইয়েটা আছে, সফটওয়্যারটা? আমি দিছিলাম মনে হয়। স্যার ওপেন ওপেন ল্যাব রেপ এটা কি এটা না স্যার, এটা নাই। এটা হচ্ছে কেন্ট রেপার্টরি একটা সফটওয়্যার। সরি স্যার বুঝে নাই, কারেন্ট রেপার্টরি সফটওয়্যার, এই সফটওয়্যারটা কেন্ট রেপার্টরি সফটওয়্যার, রেপার্টোরিয়াম বলা হয়। ওপেন রেপ সফটওয়্যারটার নাম, এটা মার্কেটে ফ্রি পাওয়া যায়, আমি তো স্যার দিয়েছিলাম। স্যার আমি একবার বুঝছেন, আমি একবার নামাইছিলাম, কিন্তু ওই সফটওয়্যার রেপার্টরি সফটওয়্যারটা ব্যবহার আমার বিধি মোটেও ভালো জানা নাই, এই কারণে ওই ক্যান রেপার্টরি বাংলাটাও কিনছিলাম এবার আমি মার্কেট বলি, এবং ওই ইংলিশটাও কিনছিলাম, দুইটাই আছে, বাংলা ইংলিশ দুইটা আছে, মানে অ্যানালগে আর কি, বই আকারে, কিন্তু সফটওয়্যার থেকে মোটে ব্যবহার বিধি জানা নাই এবং করতে পারি না, এই কারণে ঠিক ওই আছে, ব্যাপারটা জানা নেই। তাহলে আপনি ইদ্রিস স্যারের একটা বই আছে মার্কেটে, দেখবেন ছোট্ট একটা বই, কি লক্ষণে হোমিওপ্যাথি জানো, অদ্ভুত লক্ষণে হোমিওপ্যাথি, আপনি ওই বইটা সংগ্রহ করতে পারেন। স্যার ও ওনার লেখকের নাম কি স্যার? ইদ্রিস আলী, ডক্টর ইদ্রিস আলী। ডক্টর ইদ্রিস আলী, মানে এর আহ, কি লক্ষণে মেডিসিন নাকি বই? অদ্ভুত লক্ষণে হোমিওপ্যাথি। অদ্ভুত লক্ষণে, ধন্যবাদ স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওই যে সফটওয়্যারের কথা বললাম, ওখানে আপনার প্রত্যেকটা মেডিসিনের সকল রুব্রিক গুলো দেওয়া আছে, আপনি সিঙ্গেল মেডিসিন গুলো সেগুলো দেখতে পারেন। তারপরে আশরাফুল স্যারের একটা বই আছে মার্কেটে, এটা জানেন কিনা? আশরাফুল স্যারের একটা ওই বই অ্যাড দিছে, দেখছিলাম যে ওই মানে ফার্স্ট গ্রেড ওষুধের মেডিসিন, প্রথম শ্রেণীর লক্ষণ, হ্যাঁ এভাবে প্রথম দেওয়া আছে। শ্রেণীর লক্ষণ যদি থাকে একটা ওষুধের, একটা সিঙ্গেল মেডিসিন থাকে, তাহলে সেটা অদ্ভুত লক্ষণ, সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, তবে এগুলো পরে, আগে মেট্রোমেডিকা দেখে পড়ে আমার মনে হয় তারপরে, আপনি তো পড়ালেখা করেন ভালো, এই যে কনফিউজড আছেন না এখন কোন মেডিসিন বা ইত্যাদি ইত্যাদি, এটা একেবারে খারাপ না, এটা ভালো লক্ষণ। তার মানে পড়ালেখা হচ্ছে, আর আর 1-2 বছর পরেই দেখবেন আপনার একেবারে পানির মতো হয়ে যাবে এই রোগী। এই আর একটা ব্যাপার কি, ওই কনফিডেন্সটা বাড়াতে হবে, কনফিডেন্স। আমরা যদি খুঁত খুঁত করতে থাকি, এতে চিরাই হয়ে যাচ্ছে, এটা না এই, ঠিক আছে, একটু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমার কাছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাডাম। স্যার। স্কুলে ওই যাবেন না? সফটওয়্যারটা স্যার আজকে স্কুল বন্ধ। জি বলেন। স্যার ওই সফটওয়্যারটা স্যার মোবাইলে ব্যবহার করা যাবে? না ম্যাডাম, এটা ল্যাপটপ ছাড়া মানে ডেস্কটপ ছাড়া হবে না। স্যার সাকুর স্যার এটা রুব্রিক জানতে চাইছেন না, ফরেন বডি সেন্সেশন, গলায় কিছু আটকে আছে মনে আছে, ফরেন বডি সেন্সেশন। থ্যাংক ইউ স্যার, সবাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।